শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি না, ওরা একজন কথা বলছে। ইয়েস না, আচ্ছা। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো কথাবার্তা বলি। অনলাইনের ওরাই বেশি টার্গেট ছিল, প্রচারণাটা অনলাইন ভিত্তিক ছিল, অফলাইনে কোনো অ্যারেঞ্জমেন্ট বা ওরকম আয়োজন ছিল না। ক্লাসটা রেকর্ড হচ্ছে, লাইভে যারা মিস করবেন তারাও কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। ইতিমধ্যে আমরা আমাদের 51তম ব্যাচের স্টুডেন্ট যারা এডমিটেড আছে অনলাইনের জন্য এবং অফলাইনের সাথে একসাথে আমরা একটা ওরিয়েন্টেশন করিয়েছিলাম। ওরিয়েন্টেশনে আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথাবার্তা বলেছি। আজকে আমরা ঠিক একই কথাগুলো রিপিট করবো না, কারণ যেহেতু আগের ক্লাসটাও রেকর্ড আছে, যারা অফলাইনে আছেন আপনারাও শুনবার সুযোগ আছে। আজকে আমরা প্রিপারেশনের অন্যান্য সাইটগুলো নিয়ে কথাবার্তা বলবো যেগুলো কাজে আসবে। তো ক্লাসটা একেবারে এখন এই মুহূর্তে যারা লাইভে দেখছেন এবং পরবর্তী রেকর্ড অবস্থায় দেখছেন ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায়, যেহেতু এটা ওরিয়েন্টেশনের মতো একটা ইনস্ট্রাকটিভ ক্লাস, এটা সবার জন্য সবসময় উন্মুক্ত থাকবে। তো যারা শুনছেন এই মুহূর্তে আমার ক্লাসটা দেখা শুরু করছেন, আপনি শেষ পর্যন্ত ক্লাসটা করবেন, উপকৃত হবেন যদি আপনি নতুন কোনো প্রার্থী হন। নতুন ভাবে যদি 51তম 52তম ভবিষ্যতের বিসিএস গুলো দিতে চান, তাহলে আপনার জন্য আমার কথাগুলোতে যথেষ্ট কাজে লাগার মতো অ্যাপ্লাইড কিছু মেসেজ থাকবে, এগুলোর দিকে যথেষ্ট গুরুত্ব দিবে। তো বিসিএসটা আমাদের, খেয়াল করেন, বিসিএস একটা সময়ে এই বিসিএসটাকে আমরা 3 ধাপে চিন্তা করতাম। এখন কি ধাপ চেঞ্জ হয়ে গেছে? ধাপ চেঞ্জ হয় নাই, কিন্তু প্রিপারেশনের স্ট্র্যাটেজিতে চেঞ্জ আনতে হবে। কেন চেঞ্জ আনতে হবে, কথায় কথায় আসবে। তো আমরা জানি সকলেই, বিসিএস হচ্ছে মূলত প্রিলিমিনারি, তারপরে হচ্ছে রিটেন, এবং তারপরে হচ্ছে ভাইভা। ইউজুয়ালি একটা ট্রেন্ড আছে, একটা স্টুডেন্ট প্রিলিমিনারির জন্য, ধরেন সে কেউ কেউ 4th ইয়ার থেকে শুরু করে, কেউ কেউ 3rd ইয়ার থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, আবার কেউ 4th ইয়ার শেষ করে, অনার্স শেষ করে প্রিলিমিনারির জন্য আসে। দেখা যাচ্ছে এখানে 2 বছর পর্যন্ত সময় সে প্রিলিমিনারির জন্য এমসিকিউ ভিত্তিক প্রিপারেশন নিয়ে ব্যস্ত থাকে। আমি আমাদের বিসিএস এর যে 50তম প্রিলিমিনারি গত মাসে হয়ে গেল, এই 50তমর জন্য আমরা একটা ফাইনাল টাচ বই বের করছিলাম, বিসিএস প্রিলিমিনারি ফাইনাল টাচ। যথেষ্ট পপুলারিটি পেয়েছে, আমরা অত এক্সপেক্ট করে নেই, কারণ এই একমাত্র বই যে বইটা 15 দিন হাতে রেখে আমরা বইটা বের করেছিলাম। এই বইটা মনে করেন সামনে 15 দিন বা শেষ 15 দিনে বই কেউ কিনবে না। তো 15 দিন হাতে থাকতে আমরা করেছিলাম, আমরা বলেছিলাম 20 দিনের মধ্যে এই বইটা শেষ করা যাবে। এই জন্য আমরা টার্গেট করেছিলাম 500 কপি বই আমরা বাজারে দিব। এবং বইটা চিন্তাও আসছে আমার, এই আমি ঢাকায় একটা জায়গায় একটা কাজ করতেছিলাম, সাজেশন শেষ মুহূর্তে করণীয় এই কথাগুলো নিয়ে আমাদের একটা স্টুডেন্ট যে গতবারে পোস্টাল ক্যাডারে ফার্স্ট হয়েছে, সে আমাকে বলছে এরকম একটা কাজ কি করা দেওয়া যায় না, ছোট একটা বই যেখানে সবগুলো বিষয়ের কোর জায়গাগুলো রিভাইজ করা যায়, আপনি তো চাইলে পারেন। ওখান থেকে আমি ঢাকায় গাড়িতে বসে বসে চিন্তা করলাম ওই 2 দিনের সিদ্ধান্তে। তো দেখা যাচ্ছে এই বই আমাদের 3বার প্রিন্ট করতে হয়েছে, এত চাহিদা। মানে আমরা মানে পুরো এক্সপেকটেশনের শুধু বাইরে না, অনেক বেশি বাইরে, কল্পনারও বাইরে। তো আমরা কথা দিয়েছিলাম এখান থেকে পাস মার্ক নিশ্চিত করার মতো কমন আসার কথা, ওখানেও আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। মানে পাস করার জন্য যদি গত পরীক্ষায় 100 নাম্বার লাগে, আমাদের ওখানে 120-এর বেশি কমন চলে আসছে। তো আমরা যেটা করেছি ওটা হচ্ছে সিলেবাসের প্রতিটা টপিককে নিশ্চিত করে কম কথায় জিনিসগুলো তুলে ধরা। তো এরকম করলে যে কেউ করলেই কমন আসবে, কারণ সিলেবাস ধরে করা হয়েছে কাজটা। এমনিতে এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, ওখান থেকে কিছু যে এনে এনে একটা বইয়ের মতো ফ্রেম করা, এরকম কাজ করা হয়নি। আমরা করেছি সিলেবাস ধরে, প্রশ্ন ধরে নয়। এই মনে করেন ইংলিশের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে কোন কোন জায়গাটা প্রশ্ন আসতে পারে, এটা কিভাবে সমাধান করবে, এই টাইপের। তো আমি যেটা বলবো, আমি কোন বইয়ের কথা কেন আনলাম ব্যাপারটা বলি। ইনবক্সে আমি গাড়িতে ছিলাম, আমাদের যারা মেয়েরা আছে বইয়ের জন্য এসএমএস রিপ্লাই করে, তারা হয়তো মেসেজ রিপ্লাই দিচ্ছে না। একটা ছেলে বলছে বইটা থেকে এমসিকিউ আছে। মানে আমি বাজারের এবং স্টুডেন্টদের সেন্টিমেন্ট বুঝাচ্ছি, তো আমি তো কিছু বলছি না। তো একটা মেয়ে রিপ্লাই দিছে না, বলছে তাহলে বই লাগবে না। তার মানে হচ্ছে একটা স্টুডেন্ট 1 বছর 2 বছর ধরে প্রিপারেশন নেয়,
প্রিলি এক ধরনের পরীক্ষা, রিটেন আর এক ধরনের পরীক্ষা, ভাইবা আর এক ধরনের পরীক্ষা, 3 ধাপের জন্য 3 বার প্রিপারেশন নেয় এই টাইপের করে। এবং স্টুডেন্টদের মাথার ভেতরে ঢুকানো আছে, মাথার ভেতরে ঢুকে আছে চিন্তাটা জেনারেলি প্রচলিত আছে এমসিকিউ পড়া, এটাই বিসিএস, মুখস্থ বিদ্যা এটাই বিসিএস। বিসিএস এর জন্য যত আলোচনা আছে, কিছু সমালোচনা আছে, মানে বিসিএস এর জন্য স্টুডেন্টরা বেশি মরে যাচ্ছে, এটা একটা চাকরি, কিন্তু মানুষ বা প্রার্থীরা চাকরির চেয়েও বেশি কিছু চিন্তা করে, কেরিয়ার হিসাবে বিসিএস এর বাইরে ভাবছে না, এরকম অনেক সমালোচনা আছে। তার মধ্যে একটা নেগেটিভ সমালোচনা হচ্ছে মুখস্থ বিদ্যার উপর ভর করে আমরা বিসিএস ক্যাডার বানাচ্ছি, আমরা কোনো ইঞ্জিনিয়ার বানাচ্ছি না, আমরা ড্রোন বানাচ্ছি না, আমরা এর জন্য নতুন একটা আই বানাচ্ছি না। এই ধরনের একটা সমালোচনা আছে মুখস্থ বিদ্যার উপর ভিত্তি করে। এই জায়গাটা থেকে বিসিএস বের হয়ে গেছে অলরেডি 5 বছর আগে, কিন্তু স্টুডেন্টরা বের হয়নি। তো যারা এই স্টুডেন্টদের লক্ষ লক্ষ স্টুডেন্টদের মাঝখানে যারা বের হয়ে গেছে, বেরোতে পারছে ওই গতানুগতিক ট্রেন্ড বা চিন্তা থেকে, তারাই ভালো করছে এখন। তাহলে স্টুডেন্ট সাধারণত প্রিলিমিনারিকে টার্গেট করে এই প্রিপারেশনটা নেয়। প্রিলি এক ধরনের, রিটেন এক ধরনের। আমার কথা শুরু হয়ে গেছে, এখন থেকে কথা ধরেন, কথা ধরে ধরে স্তর ঠিক রাখবেন। বিসিএস 3টি ধাপ আছে, স্টুডেন্টরা মনে করে 3 ধরনের পরীক্ষা, এবং স্টুডেন্টরা কোথায় বেশি সময় কাটায়? প্রিলিতে। এমসিকিউ পড়তে পড়তে তারা হিউজ টাইম ওয়েস্ট করে, এটুকু কথা, এর বাইরে কোনো কথা এখনো বলে নেই। বলেন কয়টা ধাপ? 3টা ধাপ, প্রিলি, রিটেন, ভাইবা। স্টুডেন্টরা কোথায় বেশি টাইম ওয়েস্ট করে? প্রিলিতে। এবং সে ভাবে প্রিলির পড়ার সাথে রিটেনের পড়া দুইটা আলাদা সিলেবাস, আলাদা পড়া, ভিন্ন কিছু বিষয়, এবং এগুলোতে পাশ করলে ভাইবার জন্য শেষ মুহূর্তে তড়িঘড়ি করে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে, যখন আসলে তার মধ্যে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট সে আনতে পারে না। এখন থেকে আমরা এই যে একটা গতানুগতিক, এই যে একটা ট্রেডিশনাল মেথড, এখান থেকে বের হয়ে যাব। আমরা এখন থেকে চিন্তা করব বিসিএস, বিসিএস এবং প্রস্তুতি একটি। কয়টি প্রস্তুতি? একটি। মনে করেন এটা একটা পৃষ্ঠা, এটা একটা পৃষ্ঠা। এই পৃষ্ঠায় মনে করেন আপনার প্রিপারেশন নেওয়ার জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের বাংলাদেশের সংবিধান, এটা বিসিএস এর সিলেবাসের গুরুত্বপূর্ণ একটা অংশ। সিলেবাস থেকে রিটেনে সরাসরি আপনাকে লিখতে হবে। প্রিলিতে এমন বিসিএস প্রিলিমিনারি আছে, ধরি 9টা প্রশ্ন আসছে সংবিধান থেকে, তাহলে সাধারণ জ্ঞান আছে 30 নম্বরের, ওখানে 3 ভাগের 1 ভাগ প্রশ্ন আসছে এক চ্যাপ্টার থেকে। তাহলে কেউ কেউ বলবে সবগুলো সংবিধান থেকে আসছে নাকি? ওখানে তো কিছু প্রশ্ন আসছে সরকার ব্যবস্থা থেকে, কিছু প্রশ্ন আসছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের বিভিন্ন বিবর্তন থেকে। এগুলো সব সংবিধানে আছে। সংবিধান কেউ পড়লে এগুলো সব ওখান থেকে পারতো, তার মানে ওখানে 9টা 9 11টা বলতে পারি, মানে 1/3 এরও বেশি প্রশ্ন আসছে সংবিধান থেকে। এখন একটা স্টুডেন্ট প্রিলিমিনারিতে থাকতে তোমার প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা কিরকম ছিল? এই জায়গাটা থেকে তুমি প্রিপারেশন নেওয়ার সময় তোমার যে একটা বই আছে, তোমার বাজার থেকে যে বইটা নিছো, এই বইটা এমসিকিউ ভিত্তিক, এমসিকিউ ভিত্তিক। এমসিকিউ ভিত্তিক এই বইটাতে কি আছে ব্যাপারটা আগে বোঝো। ধরো এই বইয়ের, এই বইয়ের পেজ 1, পেজ 2, পেজ 3, এগুলো পৃষ্ঠা। এখানে প্রথমে থাকবে বিগত প্রশ্ন, বিগত প্রশ্ন। এমসিকিউ একটা বইয়ের উপস্থাপন শৈলী দেখাচ্ছি, প্রায় অলমোস্ট 100% বই একই। প্রথম পৃষ্ঠায় বিগত প্রশ্নগুলো আছে। সংবিধান থেকে এমসিকিউ বিগত বছরে এখানে সর্বমোট ধরো প্রশ্ন আসছে 103টা, 103টা। এই 103টা প্রশ্ন প্রথম পৃষ্ঠায় আমরা পড়ছি। এবার দ্বিতীয় পৃষ্ঠায় যে আলোচনা, ডেসক্রিপশন, এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে এই 103টা প্রশ্নের আলোচনা। এখন এই সংবিধান থেকে এই 103টার বাইরে যদি, এখন এখানে যে 103টা প্রশ্ন আসছে এর বাইরে 104 নম্বর জায়গা থেকে যদি প্রশ্ন আসে, তা প্রশ্নেও নাই, আলোচনায়ও নাই, প্রশ্নেও নাই, আলোচনায়ও নাই। এবং এখানের প্রশ্নের পড়ার ধরনটা ছিল ফ্লোর ক্রসিং সংবিধানে কত নম্বর ধারায় আছে তুমি মুখস্থ করছো, ফ্লোর ক্রসিং 70, ফ্লোর ক্রসিং 70, ফ্লোর ক্রসিং 70 মুখস্থ করছো।
তোমাকে বলা হয়েছে এখন এই বছর নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের বিষয়াবলী বলি বাংলাদেশের সংবিধানের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নম্বর ধারায় আছে, 118 নির্বাচন কমিশন, 118 নির্বাচন কমিশন, 118 নির্বাচন কমিশন, জাস্ট ইউ আর ব্লাইন্ডলি মেমোরাইজিং দোজ, ঠিক না? এখন তোমাকে যখন প্রশ্ন করছি ন্যায়পালের একটা বিধান আছে, এটা কত নম্বরে একবার আসছিল, তাহলে 77 ন্যায়পাল, 77 ন্যায়পাল, 77 ন্যায়পাল। তোমার কাছে প্রশ্ন আসছিল মানুষের বাক স্বাধীনতা ব্যাপারটা সংবিধানে আছে, সাংবিধানিক ভাবে নিশ্চিত করা হয়েছে মানুষের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। তুমি জাস্ট কথা বলার স্বাধীনতা কোন জায়গায় আছে, ওই যে তুমি এভাবে মুখস্থ করে ওই ধারাটা, একটা মেয়ে হিসেবে চাকরিতে নিয়োগ পাওয়ার যে অধিকার, এটা কি 29-এ আছে নাকি 28-এ আছে, তুমি 28, 29, 28, 29, 28, 29 মুখস্থ করছো। তাহলে অথচ অথচ সংবিধানের ষষ্ঠতম পঞ্চম সংশোধনী নিয়ে যথেষ্ট আলোচনা আছে। পঞ্চম সংশোধনী, এখন সংবিধানের পঞ্চম সংশোধনীতে মানে সংবিধানে বিসমিল্লাহর সংযোজন, রাষ্ট্রধর্ম ইসলাম কে করেছিল, কত সালে করেছিল, কত নম্বর সংশোধনীতে হয়েছিল, জাস্ট মুখস্থ করছো। এটা এক টাইপের পড়া ছিল। ঠিক একই জিনিসটা, এটা এই জায়গাটাতে আমরা ছিলাম কোথায় বলো, প্রিলিতে। এই জায়গাটা এখান থেকে পাশ করে আসার পরে তুমি যখন রিটেনে আসছো, তুমি একই জিনিসটাই তুমি এখানে আবার পড়ছো, এবং এখানে পড়ার ধরন হচ্ছে মৌলিক অধিকারগুলো লিখো। মৌলিক অধিকার, এখন মৌলিক অধিকার তোমার 26 থেকে 47 পর্যন্ত তোমার মুখস্থ লিখতে হচ্ছে। ওখানে প্রশ্ন আসছিল নির্বাচন কমিশন 118, 118, 118, এখানে এসে তোমার নির্বাচন কমিশনের পুরো বিস্তারিত একটা 10 নম্বরের প্রশ্ন লিখতে হচ্ছে। তাহলে এখানে 118 থেকে যত নম্বর আছে পুরো জিনিসটা লিখতে হচ্ছে এখানে এসে। তুমি ওখানে শিখছো পঞ্চম সংশোধনী কত সালে, বা রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়টা এরশাদ সাহেব কখন কত সালে করেছিল। তুমি এখানে এসে শিখছো, এখানে এসে শিখছো সংবিধানের এই পর্যন্ত যে 17টি সংশোধনী আছে, 17টি সংশোধনী সবগুলো কোন সংশোধনীর বিষয়বস্তু কি ছিল, কোনটা কত সালে কত তারিখে হয়েছে লিখো। এগুলো সবগুলো বিগত বছরের প্রশ্নের কথা বলছি আমি, এগুলো বানিয়ে একটাও বলছি না, যা মুখ থেকে আসছে সব প্রিলি এবং রিটেনের প্রশ্ন বলছি এখানে এসে। তাহলে দেখা যাচ্ছে এই জিনিসটার, এবার এটা বাংলাদেশ সাধারণ জ্ঞান, এবার দেখো আর একটু উদাহরণ যত বেশি হবে তত বেশি তোমার মধ্যে ব্যাপারটার উপরে ক্লারিফিকেশন বাড়বে। ধরো সবচেয়ে সহজ বিষয় বাংলা, প্রিপারেশন নিচ্ছ, তো বাংলাতে দুইটি সাইড আছে, একটা পার্ট হচ্ছে ব্যাকরণ, আর একটা পার্ট হচ্ছে কি সাহিত্য। এখন ধরো বাংলা ব্যাকরণের প্রিপারেশন নিচ্ছ, এখন বাংলা ব্যাকরণে তুমি মুখস্থ করছো পিপিলিকা, তুমি মুখস্থ করছো নেহারিকা, তুমি মুখস্থ করছো শ্বশুর। কোনটা? পিপিলিকা, 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 পিপিলিকা 33 বিসিএস আসছিল, 50 বিসিএস আসছে। নেহারিকা 26-এ আসছিল, 50-এ আসছে। শ্বশুর আগে আসছে, 50-এ না আসলেও আগে আসছে। এখন তোমার কাজ হচ্ছে তুমি প্রিলিমিনারি একটা এমসিকিউ বই নিছো, এমসিকিউ বইতে শুধুমাত্র শুদ্ধ বানান বা বানান শুদ্ধের প্রিভিয়াস প্রশ্নই আছে প্রায় 800, শুধু প্রশ্ন। এখন এই 800টা এমসিকিউ শ্বশুর পিপিলিকা, শ্বশুর পিপিলিকা, শ্বশুর পিপিলিকা পড়তে পড়তে 800টা প্রশ্ন পড়ার জন্য তোমার যে পরিমাণ এফোর্ট তুমি দিছো, ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর ভ্যালুয়েবল টাইম হিয়ার। কেন? কেন? এই বাংলাটা আবার রিটেনে আছে না, বাংলাটা আবার রিটেনে আছে না, রিটেনে বাংলাটার পেপারটা কি দেখো, বানান, এটা রিটেনের অবিচ্ছেদ্য একটা অংশ। এমন কোনো বিসিএস পরীক্ষা নাই যেখানে বানান থেকে আলাদা করে প্রশ্ন আসে নাই। বানানের রিটেনের প্রশ্ন দেখো, মনে করো রিটেনের প্রশ্ন হচ্ছে তৎসম তৎসম বানানের 5টি নিয়ম লিখো উদাহরণ সহ, অতৎসম বানানের 5টি নিয়ম লিখো উদাহরণ সহ, 35তম বিসিএস, 36তম বিসিএস, ঠিক আছে? তারপরে তারপরে বাংলা একাডেমি প্রমিত বানানের 5টি নিয়ম লিখো উদাহরণ সহ, প্রয়োগ সহ। তাহলে তোমার এই জিনিসটা তুমি প্রিলিমিনারিতে এক টাইপের করে মুখস্থ করে 2 বছর জীবনের, যৌবনের, তারুণ্যের ইফেক্টিভ কোয়ালিটি টাইম গুলো ওয়েস্ট করছো, আবার একই কাজ এখানে এসে আবারও করতে হচ্ছে, ঠিক না? এই জন্য এই জন্য ওই যে ট্রেন্ড ছিল, ওই যে প্রস্তুতির ট্রেডিশনাল একটা বক্স ছিল, লেটস
থিঙ্ক আউট অফ বক্স। না, বক্স থেকে বের হয়ে এসে চিন্তা করো, চিন্তা করো। এই যে তুমি যদি এখানে বানানের নিয়মগুলোই ভালোভাবে শিখতা, প্রিলিতেও তুমি পারতে, রিটেনে তুমি হাসতে হাসতে লিখতে পারতে। তাহলে আসলে বিসিএস এর প্রিপারেশন প্রিলি, রিটেন, ভাইবা তিনটি আলাদা আলাদা নয়। প্রস্তুতি কয়টা? একটা। ধরো এই বাংলা বা সংবিধান, সংবিধানটা প্রস্তুতি নেওয়ার সময় এটা তোমার খাতা, এটা তোমার প্রশ্ন। তুমি মনে মনে এখন থেকে ভাববা, এখানে আমার এই যে সংবিধানের এই চ্যাপ্টারটা আমি পড়ছি, এখান থেকে আমি 3 ধাপের জন্য প্রিপারেশনটা নিচ্ছি। কয় ধাপের জন্য? 3 ধাপের জন্য। এখানে আমার জন্য প্রশ্ন 1 থেকে 10 পর্যন্ত আমার জন্য এমসিকিউ থাকবে। প্রশ্ন 11 থেকে 20 পর্যন্ত আমার জন্য লিখিত থাকবে, এবং এবং এখানে 21 নম্বরে একটা প্রশ্ন এখানে আমার জন্য মৌখিক থাকবে। এখান থেকে আমাকে প্রশ্ন করা হতে পারে। আমি বুঝতে পারছি কিনা? তাহলে স্যার এভাবে যদি পরীক্ষায় প্রস্তুতি নিই, তাহলে অঙ্ক কি পরীক্ষায় আসবে? আমার কাছে আসছে, পৃথিবীতে আর কারো সাক্ষী দরকার নাই, আই এম দা সাক্ষী। 37 যখন আমি ভাইবা দিচ্ছিলাম, আমার কাছে প্রথম 3টা প্রশ্ন ছিল গণিত নিয়ে। আমাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এগুলো বলার আগে আমার প্রোফাইল, যিনি বোর্ডের চেয়ারম্যান ছিলেন, বোর্ডের চেয়ারম্যান যিনি, উনি আমার প্রোফাইল পড়তে পড়তে পাশের জন আমার কাছে অলরেডি 3 থেকে 4টা প্রশ্ন করছে, আরো বেশি। কারণ এরপরে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইনি শুনতেছিল বা এনারা শুনতেছিলেন। প্রথম প্রশ্ন ছিল আমার 70-এর 11% কত? জাস্ট এটা দিয়ে আইসটা ব্রেক হয়েছিল। আসসালামু আলাইকুম স্যার, কামিং স্যার, হ্যাভ ইউ সিট। প্রথম প্রশ্ন আমার সাথে ইন্ট্রোডাকশন হচ্ছে 70-এর 11% কত? হ্যাঁ, এইতে তাহলে ম্যাথ যখন করছি, ম্যাথও ভাইভাতে কি করা হতে পারে? প্রশ্ন করা হতে পারে। এই জন্য এখন থেকে আমাদের প্রিপারেশনটা হতে হবে কয়টা? একটা। একটা। আমরা যদি চিন্তা করি প্রিলির জন্য এক টাইপের প্রিপারেশন, এক টাইপের বই, রিটেনের জন্য এক টাইপের প্রিপারেশন, আরেক টাইপের বই, ভাইবার জন্য আরেক টাইপের প্রিপারেশন, আরেক টাইপের বই, না। তোমার প্রথম কাজ হচ্ছে, তোমার একটা তোমার একটা অবশ্যই একটা গোল আছে। গোলটা হচ্ছে বিসিএস। এই বিসিএসটা হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা, নিজেকে প্রস্তুত করা। এখানে এখানে প্রথম ধাপের যে পরীক্ষা, এই প্রথম ধাপের পরীক্ষায় এই লক্ষ লক্ষ প্রার্থী থাকে এবং লক্ষ লক্ষ প্রার্থী ঝরেও যায়। এখানে মূল কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে এই সিরিয়াস হয় না। সিরিয়াস হতে হয়। মানে বিসিএসটা যদি কেউ তোমাকে, আমি একটু ইয়া করে বলি, এটা বিয়ে করার মতো। মানে ছেলেরা 3বার সিরিয়াস হয় জীবনে, ঠিক না? একটা হচ্ছে বিয়ের সময়, আর একটা হচ্ছে বিসিএস এর সময়, ঠিক না? আর একটা হচ্ছে বিসিএস এ ফেল করার সময়। ফেল করার সময় সে সিরিয়াস হয় কিভাবে একটু বুঝাই। মানে বিয়ের সময় তো সিরিয়াসনেস কিভাবে থাকে থাকে কারণ টাকা পয়সা না থাকলে বিয়েটা তো হবে না। হ্যাঁ, একটু সিরিয়াস হয়ে যায়। হ্যাঁ, এখন বিসিএস এর সময় সিরিয়াস হয়, এটা হচ্ছে দ্বিতীয়বার। তৃতীয়বার সিরিয়াসনেসের জায়গাটা হচ্ছে যখন প্রিলি ফেল করে। ফেল করার সময় সে সিরিয়াস হয়, হ্যাঁ এই জিনিসগুলো এভাবে আমি এগুলো ভুলভাবে চিন্তা করছি, অনর্থক এখানে এখানে সময় কাটাইছি, এখন থেকে এভাবে সিরিয়াস হতে হবে। তার মানে ফেল করার পরে সিরিয়াস হয়ে কি লাভ আছে? তার মানে 2টা বছর নষ্ট না? 1 বছর প্রিপারেশন নিব আর 1 বছর পরীক্ষা দিব, এরপরে ফেল করলে মানে আরো একটা বছর নষ্ট, এবার 3 বছরও নষ্ট হইতে পারে। এই জন্য আমরা টাইমগুলো, আমাদের একটা টার্গেট আছে, এই টার্গেটটাকে রিচ করার জন্য নিজের মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট দরকার। ভালোভাবে শুনবেন, ভালোভাবে শুনবেন, কথাগুলো শুনবার সময় অনেক কথা ফ্ল্যাট মনে হবে, কিন্তু যখন কনক্লুশনে পৌঁছাবো, আমি কথাগুলোকে রিপিট করে কোনটা কোনটা পয়েন্ট কি বোঝাতে চাইছি ব্যাপারটা ক্লারিফাই করবো, কারণ কথা বেশি বলবো না, কম কথা কিন্তু কাজের কথা। দেখেন, টার্গেট হচ্ছে কি? বিসিএস। এই বিসিএসটা পর্যন্ত পৌঁছাবার জন্য এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি, এটাকে একটা সামারিতে নিয়ে আসেন। এতক্ষণ আমি কি বোঝাতে চাইছি? প্রিলি একটা এক ধরনের প্রিপারেশন, রিটেন এক ধরনের প্রিপারেশন, ভাইভা এক ধরনের প্রিপারেশন, এই জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে আসবো। আমাদের হচ্ছে একটা প্রশ্ন, আমাদের পুরো বিসিএস এর প্রশ্ন হবে কয়টা? একটা। এই একটা প্রশ্নের মধ্যে 3টে ক্যাটাগরিতে আমরা একই সাথে প্রিপারেশনটা নিব। এখান থেকে এমসিকিউ আসলেও আমি পারি, এখান থেকে লিখতে বললেও আমি পারি, এখান থেকে মৌখিকভাবে প্রশ্ন করলেও আমি পারি। এইটুকু কথা বলছি। কেন 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 ব্যাপারটা সংবিধান দিয়ে বাংলার বানানের নিয়ম দিয়ে বুঝাইছি। এটুকু বোঝা গেছে কথা? এবার দেখেন, বিসিএস আমাদের বিসিএস আমাদের টার্গেট। তো বিসিএসটা কি?
বিসিএস বিসিএস মানে কি বলেন তো? বাংলাদেশ সিভিল সার্ভিস। আচ্ছা, এখন তাহলে যারা স্কুলে চাকরি করে, যারা ব্যাংকে চাকরি করে, ওরা কি সামরিক সার্ভিস? যারা নন ক্যাডার চাকরি করে, ওগুলো তো সামরিক সার্ভিস না। তাহলে এটাকে সিভিল সার্ভিস কেন বলছে বলেন তো? মানে এখানে সিভিল সার্ভিস মানে হচ্ছে আসলে সাধারণ চাকরি নয়, এখানে মানে সরকারি মানুষের চাকরির মধ্যে টপ লেভেল চাকরি। হ্যাঁ, টপ লেভেল চাকরি। তাহলে বাংলাদেশ সিভিল সার্ভিসের টপ লেভেল, ব্যাপারটা বুঝতে চাইছি ওটাই। এখানে এটা একটা চাকরি, কিন্তু এটা কেমন চাকরি? টপ লেভেল চাকরি। এই টপ লেভেল চাকরির জন্য আমাদেরকে 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 নিজেদের নিজেদের সেলফ প্রিপারেশনের যে ব্যাপার, এটা এটা করতে হবে। তাহলে বিসিএস এ কি চাই? বিসিএস এ আপনি একজন প্রার্থী, আপনাকে বাছাই করবে, আপনাকে যাচাই করবে। আপনি আমি কি, আমি কে, আমি কোথায় যাচ্ছি, আমি তার জন্য ফিট কিনা, এগুলো কোনো চিন্তা নাই, যুদ্ধ নাই, প্ল্যান নাই, পরিকল্পনা নাই, রাস্তা সম্পর্কে ধারণা নাই। জাস্ট বাজার থেকে বই নিয়ে আপনি বসে গেছেন এবং মনে মনে ভাবছেন আপনি ফরেন ক্যাডার ছাড়া আর কিছু হবেন না। এটা কোনো কথা? আপনাকে যুদ্ধ করতে হবে, ওখানে তলোয়ার লাগবে, ওখানে আপনার কাছে কি কি যোগ্যতা চাইছে? 99% প্রার্থী তো চিন্তাই করে না যে তোমার কাছে কি কি যোগ্যতা চাইছে। বিসিএস মানে সে চাকরি মনে করে না, অন্য কিছু মনে করে। এটা একটা চাকরি, এই চাকরিতে তোমাকে বাছাই করবে, তোমাকে যাচাই করবে, তোমার মধ্যে যে এখানে যে যে যোগ্যতাগুলো যাচাই করা হয়, এই যোগ্যতাগুলো থেকে আমার মধ্যে কি কি ঘাটতি আছে, এই নিয়ে নিজেকে নিজে কখনো প্রশ্ন কি তুমি করছো? করো নাই তো। তুমি কে, তুমি কি কখনো জানো তুমি কে, সেটাকে সম্পর্কে তুমি ধারণা নিছো? নাও নাই। তাহলে তুমি আসছো বিসিএস দিতে। তুমি তুমি তো আদা বেচো, আদা বেচো না? তো তুমি আদা বেচো, তোমার কাজ হচ্ছে বান্দরবন গিয়ে আদার পাতা নিয়ে বাজারে এসে বেচা। তুমি খবর নিচ্ছ ইরানের এখানে এই মিসাইলটার কি অবস্থা, এই মিসাইলটার পাওয়ার কতটুকু, এগুলো তুমি খবর নিয়ে লাভ আছে? বুঝতে পারছি কিনা? এই জন্য প্রথম কাজ হচ্ছে আমি কে। এই মুহূর্তে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তুমি মনে করো প্রিলি একটা পারো, প্রিলিতে 200 নম্বরে 192 পাওয়ার এবিলিটি তোমার আছে, তার মানে তুমি বিসিএস ক্যাডার হয়ে গেছো? না, তোমার আসল পরীক্ষা তো এরপরে, এরপরে ইভেন এরও পরে পুলিশ ভেরিফিকেশনে যদি ফিট না হও, তাহলে কি তুমি বিসিএস ক্যাডার হইতে পারবা? তোমার মামলা আছে। তারপরে মেডিকেল টেস্টে যদি তুমি ফিট না হও, তুমি ক্যাডার হইতে পারবা? তোমার ভিতরে ক্যান্সার আছে, হেপাটাইটিস বি আছে, তুমি মদ খাইতে খাইতে তোমার ভিতরে লিভার জ্বলে গেছে, তুমি ক্যাডার হইতে পারবা? তাহলে তুমি কতটুকু, তুমি কে, কি জন্য যাচ্ছ, কি জন্য আগাচ্ছ? আমার একটা চাকরি লাগবে, পড়াশোনা শেষ করে জাস্ট আমি বিসিএস দেওয়া শুরু করলাম, এরকম এরকম কেন? কে বলছে কেন বিসিএস দিবে, এত বিসিএস দেওয়ার কি আছে? আমি বুঝতে পারছি কিনা? দেখুন, আমি কে মানে কি, সে এই বিশ্ববিদ্যালয় থেকে ভালো একটা সাবজেক্ট থেকে পড়লেই আমি ফিটেস্ট ক্যান্ডিডেট, এরকম ব্যাপারটা না। আমি কোনো একটা কলেজ থেকে যে কোনো নর্মাল কোনো সাবজেক্ট থেকে পড়াশোনা করছি, এই জন্য আমি ফিট না, এরকম তো না ব্যাপারটা। ও অমুক সাবজেক্টে পড়ছে এই জন্য সে বেশি মেধাবী, এই ধরনের বাস্তবতা আসলে বাস্তব না। বুয়েট থেকে পড়ে বেকার থাকছে, গ্রামের কলেজ থেকে ডিগ্রি পাস করে ভালো জায়গায় চাকরি করছে, ঠিক না? এই জন্য এখানে মূল প্রশ্ন হচ্ছে আমি কে, এই মুহূর্তে আমি কোন কোন জায়গায় আছি। কিন্তু এর মানে এই নয় যে আমাকে আমার দ্বারা বিসিএস দেওয়া সম্ভব না, আমি বিসিএস এ টিকবো না, আমি বিসিএস এ আমার পক্ষে হবে না, এরকম কিছু না। প্রথম কথা হচ্ছে আমার নিজের নিজের যে প্রস্তুতি, আমরা নিজের প্রস্তুতি নিই না, আমরা প্রস্তুতি নিই পরীক্ষার। এর প্রস্তুতি নিতে হবে নিজে। তুমি পরীক্ষার প্রস্তুতি কেন নিচ্ছ? পরীক্ষা কি, পরীক্ষা যেমনই আসুক তেমনই খেলতে খেলতে গুতা মারতে মারতে চলে যাবে, এরকম। তো তুমি পরীক্ষার জন্য কেন প্রিপারেশন নিচ্ছ? তুমি তোমার জন্য প্রিপারেশন নাও, নিজেকে ইমপ্রুভ করো, ইমপ্রুভ ইয়োরসেলফ। এবং যুদ্ধ যদি তলোয়ার দিয়ে হয়, তলোয়ার নিয়ে প্র্যাকটিস করো। যুদ্ধ হবে তলোয়ার দিয়ে, তুমি বন্দুক নিয়ে যতই প্র্যাকটিস করো, তোমার তো বন্দুকই দেয়া হবে না। এবার তুমি ওখানে গিয়ে গোতা খাও, ব্যাপারটা এখানে না। তাহলে পরে তাহলে পরে যে ধরনের ফাইট করতে যাচ্ছি, ফাইটের ক্যারেক্টারিস্টিক্স, ফাইটের ধরন বুঝে নিজের মধ্যে যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো কভার করার নাম প্রিপারেশন।
এটাই সেলফ প্রিপারেশন। তাহলে বিসিএস এ কি চাই, কি চাই? তাহলে যদি প্র্যাকটিক্যাল সেন্সে বলি, এই বিসিএস টাতে চাই কি, প্রথমে প্রথমে বাছাই। তো বাছাইতে কি চাই জানেন? বাছাইতে আসলে কিছু চায় না, এটা কোনো যোগ্যতাই মাপা হয় না। এটার বাছাইয়ের কাজই হচ্ছে আপনাকে বাদ দেওয়া। এখানে আপনি কতটুকু যোগ্য, কতটুকু মেধাবী, কোন জায়গা থেকে আসছেন, কত নাম্বার পাচ্ছেন, কোথার কসম, এগুলো বাস্তবতা না। এখানে ওদের টার্গেটই থাকে লাইন ছোট করা। 4 লাখের লাইন দোষটা 10,000-এ নিয়ে আসা। তাহলে এটা কি আপনাকে নাম্বার পাওয়ার জন্য পরীক্ষা, নাকি আপনাকে লাইনে টিকে থাকার পরীক্ষা? টিকে থাকার পরীক্ষা। আপনাকে বাদ দিবে। তাহলে বাদ দেয়া থেকে নিজেকে বাঁচাই মানে করার জন্য। তো বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে কি জন্য জানেন? অলমোস্ট অলমোস্ট মনে করেন এখানে এখানে পরীক্ষার্থী ধরেন কত লক্ষ? 3 লাখ। 3 লাখ। 3 লাখের মধ্যে সিরিয়াস প্রার্থী ছিল, বর্তমান সময়ে কিন্তু সিরিয়াস প্রার্থী প্রায় 1 লাখ থাকবে। আজকে থেকে 10 বছর আগে সিরিয়াস প্রার্থী ছিল 50,000 40,000, কিন্তু এখন 1 লাখ আছে। এটা কোচিং এ কতগুলো কোচিং সেন্টার আছে, এই কতগুলো বিভিন্ন জেলা সদরে বিভাগের ইয়াগুলাতে কত কি পরিমাণে স্টুডেন্ট পড়ছে, তার একটা আনুমানিক হিসাব করলেই দেখা যায় কমপক্ষে 1 লাখ স্টুডেন্ট সিরিয়াস আছে। এই 1 লাখ স্টুডেন্ট থেকে 90,000 স্টুডেন্ট ফেল করে না, বাকি 10,000 স্টুডেন্ট থেকে। এই 90,000-এর মধ্যে 90,000 স্টুডেন্টই ফেল করে লোভে, বলেন না কিসে? কারণ সে প্রিলিকে ভাবছে কি জানেন? নাম্বার পাওয়ার পরীক্ষা। ফেলনি। প্রিলি নাম্বার পাওয়ার পরীক্ষা না, প্রিলি টিকে থাকার পরীক্ষা। আপনাকে বলে নাই 200 নম্বরে 199 পাইলে, 200 নম্বরে 190 পাইলে, বেশি নাম্বার পেলে আপনাকে চাকরি দিবে? কেউ বলছে? কোনো ক্রেডিট আছে? কিন্তু পাস করার জন্য যদি 100 নম্বরে যদি পাস করেন, তাহলে 100 পাওয়াটাই আপনার চ্যালেঞ্জ। তো ফেল করে কেন? সে আসলে 111টা শুদ্ধ করছিল, কিন্তু সে নাম্বার পাওয়ার যে চিন্তা, পরীক্ষাটাকে সে নাম্বার পাওয়ার পরীক্ষা মনে করছে, সে আসলে এটাকে বাদ বাদ দেওয়ার পরীক্ষা মনেই করে নাই। এই জন্য সে 111টা শুদ্ধ করার পরেও সে আরো নাম্বার পাওয়ার জন্য আরো দেখাইছে, সে নাম্বার পাচ্ছে 98, 2 নাম্বারের জন্য ফেল। এরকম প্রার্থীর সংখ্যাই পৃথিবীতে, বাংলাদেশে সবচেয়ে বেশি। যারা পরীক্ষা দিয়েছে না, যারা 2-3 বার ফেল করছে, এই কথাটা শোনার পর তার ভেতর থেকে নাড়া দিয়ে উঠবে। এত বাস্তব কথাটা কেউ বলে নাই কেন? কথা বলছেন? নারী বুড়ি ভেতর থেকে। কারণ সে পরীক্ষাটাকে কি পরীক্ষা ভাবছে? নাম্বারের পরীক্ষা। বলেন না কিসের পরীক্ষা? নাম্বারের খেলায় মাতবেন না। রুল নাম্বার, মোবাইল নাম্বার, সিরিয়াল নাম্বার, এখন তো নাম্বারের যুগ। এই কিন্তু প্রিলিটাকে আমি নাম্বারের সংখ্যায় চিন্তা করব না। স্মার্ট থাকবো, পড়াশোনা করব রিটেন এবং ভাইবার জন্য। প্রিলিটা ঠান্ডা মাথায় খুন করে দিয়ে আসবো। যা পারি তা দেখাবো, কোনো লুপ করব না। আমার পরীক্ষার প্রশ্ন যদি আপনি দেখেন একটানা দাগাতে এই যে 1 বছর সময় প্রিপারেশন নিব, একটানা দাগাতে আপনি যদি এক নাগারেই 110-এ পৌঁছে যান, প্রশ্ন সহজ হয়েছে। 110-এ পৌঁছে গেছেন, প্রশ্ন সহজ। কারণ এই 110টা কিন্তু আপনি নিশ্চিত না হয়ে দাগান নাই। তার মানে আরো 10 নাম্বার দাগানো দরকার, কিন্তু আর 30 নাম্বার দাগাতে যাব না, ঠিক না? কিন্তু দেখা যাচ্ছে এক নাগারে দাগাতে আপনি 90, 95, 100 ক্রস করতে পারেন নাই, প্রশ্ন কঠিন হয়েছে। তাহলে একটু খুব ঠান্ডা মাথায় একেবারে শেষ পর্যন্ত দাগাতে না থেকে, যেটুকু সময় আছে এইটুকু সময়কে এমন ঠান্ডা মাথায় দাগান, এমন ভাবে সঠিক অপশনগুলোর মধ্যে ডিস্টিংগুইশ করার চেষ্টা করেন, রিকগনাইজ করার চেষ্টা করেন, যেন আপনি জাস্ট 100 ক্রস করে বা আর 10টা নাম্বার বাড়ানোর মধ্যে বিসমিল্লাহ করে সময় আছে রেখে দিয়ে চলে আসেন, আপনি পাস করবেন। তাহলে বলেন, এখন থেকে আমার কথা যারা শুনছেন, প্রিলিমিনারিকে কি পরীক্ষা ভাববো? না। যদি পরীক্ষা ভাবতাম আমি তাহলে বেশি স্কোর করার চিন্তা করতাম। যদি পরীক্ষা ভাবতাম তাহলে 80 পাওয়ার, A+ পাওয়ার চিন্তা করতাম। আমরা এটাকে পরীক্ষা ভাববো না, পরীক্ষা ভাববো না। আমরা এখানে প্রতিযোগিতায় টিকে থাকার জায়গায় আসবো। এখানে অর্ধেক প্রশ্ন আসতেছে ইদানিং, ওই আপনাকে বাদ দেওয়ার জন্য কতগুলো এই ট্রিকগুলোতে আমরা হেরে যাচ্ছি কেন? উদ্বিগ্ন হওয়ার কারণে। এই যে 50 পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষাটা যদি বিসিএস পরীক্ষা না হয়ে এটা যদি প্রাইমারি পরীক্ষা হতো, এটা যদি একটা সাধারণ পরীক্ষা হতো, স্টুডেন্ট দেখেন 130 পাইতো। বিসিএস পরীক্ষা বলে প্রতিযোগিতায় ব্যাপারটা সিরিয়াস বলে, স্টুডেন্টরা হাইপার্ট হওয়ার কারণে সে পারে নাই। বিসিএস এবং কঠিন কম্পিটিশনে ঝামেলা এরকম মনে করার কারণে সে পারে নাই।
যদি সে ব্যাপারটাকে লাইটলি ইজিলি নিত, ফ্র্যাঙ্কলি ফ্রেন্ডলি ইজিলি চিন্তা করতো, পারতো। কারণ এখানে এমন কমপক্ষে 30টা প্রশ্ন আসে যেগুলো কোনো বই পড়ার দরকার নেই, এমনিতেই আপনার অনার্স পাস একজন স্টুডেন্ট, ডিগ্রি মানে পড়াশোনা শেষ করা একজন স্টুডেন্ট, তার কমন সেন্স দিয়ে এই প্রশ্নগুলো কোনো ধরনের পড়াশোনা ছাড়াই সে পারার কথা। সাধারণ জ্ঞানের কিছু অর্থনীতি বিষয়ক প্রশ্ন আসছে যেগুলো অ্যাপ্লাইড, ঠিক আছে। বাংলার সাহিত্যের মধ্যেও কিছু জিনিস আছে যেগুলো চলতে ফিরতেই আমরা সেন্স থেকে আনসার করতে পারি। ইংরেজিতেও প্রশ্নগুলো আসছে, এগুলো সহজ, বুঝতে পারছি কিনা। সুতরাং আমরা এখন থেকে প্রিলিমিনারিকে চিন্তা করব কি হিসাবে, পাস করা। এটা পাস করা, বাদ দেয়া থেকে নিজেকে রক্ষা করব, নিজেকে রক্ষা করব। তাহলে বিসিএস এ কি চাই তা নিয়ে কথা হচ্ছিল, সেলফ প্রিপারেশন। বিসিএস যেহেতু সর্বোচ্চ শ্রেণীর একটা পরীক্ষা, এখানে নিজেকে যাচাই, নিজেকে নিজের যে সমস্ত গ্যাপ গুলো আছে, তাহলে এখানে দেখেন, এখানে বিষয়গুলো ভালোভাবে শুনবেন, ভালোভাবে শুনবেন কথাটা, কথাটা কিন্তু মূল কথা, ভালোভাবে শুনবেন। ইংরেজি, তারপরে হচ্ছে গণিত, তারপরে হচ্ছে বাংলাদেশ, তারপরে কি আন্তর্জাতিক, তারপরে হচ্ছে কি বিজ্ঞান। এখন বিজ্ঞানের সাথে আমরা আইসিটি কে যোগ করি, তারপরে গণিতের সাথে মানসিক দক্ষতাকে যোগ করি, বাংলাদেশের সাথে আমরা ভূগোলকে যোগ করি, এবং আন্তর্জাতিকের সাথে আমরা কাকে যোগ করলাম, সুশাসন, সুশাসনকে যোগ করলাম। তারপরে আমাদের তেমন আর কোনো কিছু বাকি নেই। হ্যাঁ, এবার বিসিএস পরীক্ষায় এতক্ষণে যেটা জোর দিয়ে বুঝালাম, বাস্তবিক কথা বললে বুঝালাম, কথাটা যদি বিশ্বাস না করেন, ফেল করার পরে বিশ্বাস করে লাভ নেই, এই জন্য বিশ্বাস করেন। হ্যাঁ, আমি কথা বলছি, আমি অনেকগুলো পরীক্ষা দিয়ে পাশ করা এবং এই এই লাইনে প্রফেশনাল একজন মানুষ, মানে এই বিসিএস ফুলাফাইন কেমনে পাশ করবে, তারা পরীক্ষা কিভাবে ভালো করতে পারে, তাদের জন্য বই লেখা, তাদের জন্য পরীক্ষা তৈরি করা, ক্লাস নেওয়া, এগুলো নিয়েই আমার ধ্যান জ্ঞান পরিপূর্ণ, তার মানে প্রফেশনাল, প্রফেশনাল একজন মানুষ কথাগুলো বলছি, এগুলো রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে বলা কথা। এই পয়েন্টটাকে আপনি বিশ্বাস করবেন, জীবনে আজকে থেকে শুরু করে প্রিলিটাকে পরীক্ষা পাবেন না, প্রিলিটাকে টিকে থাকার চ্যালেঞ্জ হিসেবে চিন্তা করব। আচ্ছা, এইটুকু, এটা ছিল দ্বিতীয় পয়েন্ট আজকের কথার মধ্যে। প্রথম পয়েন্ট ছিল একটা, দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট হচ্ছে বিসিএসটাতে আমাদের আমাদের আমরা প্রস্তুতি নিব পরীক্ষার জন্য নয়, আমরা প্রস্তুতি নিব নিজের জন্য। তো নিজের জন্য বলতে নিজেকে বিসিএস পরীক্ষায় যা চাই সেই উপযোগী করার জন্য নিজের মধ্যে যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো কভার করা। নিজের মধ্যে আমি আমি একজন মানুষ, আমি একজন স্টুডেন্ট, আমি নির্দিষ্ট একটা সাবজেক্টে একটা লাইন থেকে পড়াশোনা করে আগাইছি, অনার্স শেষ করছি, আমি ল পড়ছি, ম্যানেজমেন্ট পড়ছি, আমি বাংলা পড়ছি, আমি ইংলিশ পড়ছি। কিন্তু বিসিএসটাতে শুধু ইংলিশ নিয়ে হবে না, অনেকগুলো সাবজেক্ট আছে, আমার মধ্যে গ্যাপ থাকবে, এটা খুব ন্যাচারাল একটা বিষয়, খুব ন্যাচারাল একটা বিষয়। তো কোন কোন জায়গায় ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়তে গিয়ে কোন কোন গ্যাপ ছিল, তখন আমাদের বয়স কম ছিল, সবগুলো সাবজেক্টের সমানভাবে নিজের স্কিলটা ডেভেলপ করতে পারি নাই, এই গ্যাপগুলোকে কভার করাটাই আমাদের চ্যালেঞ্জ। তো বিসিএস এ যা চাই ওই জায়গাগুলোতে ফোকাস করে ওই জায়গাগুলোতে নিজের গ্যাপগুলো কভার করা। তাহলে বিসিএস এ কি চাই, বিসিএস এর পরীক্ষাটাতে তাহলে মূল পরীক্ষা হচ্ছে রিটেন, কিন্তু এখানে রিটেন সাবজেক্টগুলো লিখার সময় আমরা প্রিলির জিনিসগুলো সংযুক্ত করছি, যেমন ভূগোল, এটা রিটেনে আলাদা করে নাই, সুশাসন রিটেনে আলাদা করে নাই, তারপরে বিজ্ঞানের সাথে আইসিটি রিটেনে আছে, গণিতের সাথে মানসিক দক্ষতা রিটেনে আছে। তার মানে এখানে মূলত এগুলো হচ্ছে রিটেনের জন্য লিখছি আমরা, 1 2 3 4 5 এবং 6, এই হচ্ছে আপনার রিটেনের সিলেবাস। রিটেনের সিলেবাস মান বন্টনটা দেখেন, এখানে হচ্ছে কয় নাম্বার, 200, এখানে কয় নাম্বার, 200, এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে কত, 200, এখানে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 100, টোটাল নাম্বার দাঁড়ায় 900। দেখেন, 1 2 4 5 900, 900, এই 900 নাম্বার। তাহলে এই হচ্ছে আমাদের রিটেন পরীক্ষার নাম্বার। এখন বিসিএস পরীক্ষা, ভালোভাবে শুনেন, ভালোভাবে শুনেন, বিসিএস পরীক্ষায় এই সাবজেক্টগুলো দিয়েই আপনার এই সাবজেক্টগুলোর দক্ষতা যাচাই করা হয়, এই তো, এই তো। কিন্তু প্রতিটা বিষয়ে প্রতিটা বিষয়ে কোনটা কেন রাখা হয়েছে ওইদিকে যাওয়ার আগে একটা কোর কথা বলি। কোর কথা, কোর কথা কি জানেন, বিসিএস পরীক্ষাটা ড্রোন আবিষ্কারের পরীক্ষা না। বিসিএস পরীক্ষায় আপনাকে ইনোভেটর, ডিসকভারার, সায়েন্টিস্ট,
রিসার্চার হিসেবে চাচ্ছে না, বিসিএস চাচ্ছে চাকর। বলেন না কি চাচ্ছে? রিসার্চার, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অথবা এখানে বিসিএস এডুকেশন ক্যাডারে ঢুকে সে রিসার্চ করবে। কিন্তু বিসিএস পরীক্ষার যে মেইন জায়গা, এটাতে আপনাকে চাচ্ছে না আপনি বিশাল একজন গবেষক, আপনি একজন বিজ্ঞানী, এরকম চাচ্ছে না। তাহলে এটাতে কি চাই? এটাতে চাই আপনার সবচেয়ে বড় যে জিনিসটা চাই সেটা হচ্ছে আপনার ভাষার দক্ষতা। অনেক কথাটাকে নিস্তেজ ভাবে উচ্চারণ করছি, কিন্তু কথাটার জন্য সবচেয়ে কঠিন শব্দটা ব্যবহার করছি। কি কি চাই? ভাষার দক্ষতা, বাংলা এবং ইংরেজিতে, আর কিছু না। সবচেয়ে সবচেয়ে এখানে এখানে দা দা স্ট্রংগেস্ট দা স্ট্রংগেস্ট পাওয়ার ইজ ল্যাঙ্গুয়েজ। বলেন, ইজ দ্য স্ট্রংগেস্ট পাওয়ার। একজন প্রার্থীর জন্য সবচেয়ে সুপ্রিম পাওয়ারটা হচ্ছে ভাষার পাওয়ার, ওয়েদার ইন বেঙ্গলি এন্ড ইংলিশ। তাহলে স্যার এখানে এখানে যে বাংলাদেশ আছে, এগুলা কি ভাষার পাওয়ার? অ্যাবসলিউটলি। তোমার ভাষাগত দক্ষতা থাকলেই তুমি কি লিখেছো সেটা গট্টমিল, সেটা বিষয়ই না, তুমি কিভাবে লিখেছো সেটাই বিষয়। কারণ 4 লাখ প্রার্থী থেকে যে 10,000 প্রার্থী বাছাই করা আছে, এখান থেকে যে 10,000 আছে এগুলো সবগুলো ক্রিম স্টুডেন্ট। এখানে একজনেরও এমন স্টুডেন্ট নাই যে স্টুডেন্টের কাছে প্রশ্ন আনকমন আসছে, যে স্টুডেন্ট প্রশ্নটার উত্তর পারে না, এমন 10,000-এর মধ্যে কেউ নেই। 10,000-এ এই অ্যান্সারটা করার যোগ্যতা রাখে, কারণ সে প্রিলিতে পড়েই এই জিনিসটা পাস করছে। উত্তর সবাই লিখবে, কিন্তু হোয়াট ইউ হ্যাভ রিটেন ইজ নট ম্যাটার হিয়ার। How you have presented your script, that's the matter. You can create difference with others. বুঝতে পারছি? এখানে 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 দা সুপ্রিম পাওয়ারটা কি? ভাষাগত দক্ষতা, প্রেজেন্টেশন স্টাইল, লিখন শৈলী। এই জায়গাটার জন্যই আমি সবসময় চিৎকার দিয়ে আসছি। এবং আজকে থেকে এখন তো তোমাকে আর প্রিলি প্লাস রিটেন মিলিয়ে পড়তে হবে, এই সমস্ত কথা আর বলতেই হচ্ছে না। আমি এখন আজকে যে কথাগুলো বলছি ওগুলোর উর্দু ওগুলোর থেকেও বাইরে চলে আসছি। আমি আগে গতের আগে আমার তো ভিডিও গুলো আছে, লাখ লাখ ভিডিও এখানে ফেসবুকে আছে না, ইউটিউবে আছে না, রেকর্ডেড আছে না এগুলা। আমি যখন প্রিলি প্লাস রিটেন পড়তে হবে এগুলো নিয়ে চিৎকার দিয়ে বলছিলাম, তখন এগুলো নিয়ে কেউ কথা বলতেছিল না। এখন সবাই যখন আমার কথাগুলো বলতেছে, তখন আমি ওদের আরো সামনে চলে আসছি। আমি বলছি এখন প্রিলি প্লাস রিটেন কিচ্ছু না, তুমি হবা প্রো লেভেল রাইটার। বলো, তুমি হবা প্রো লেভেল রাইটার। আর প্রিলি প্লাস রিটেন না, প্রিলি তো কোনো পরীক্ষাই না, পরীক্ষা একটাই, রিটেন। প্রিলি হোক, রিটেন হোক, ভাইবা হোক, প্রস্তুতি একটাই। সবাই এখন ওই আমার কথাগুলো বলতেছে, আমি ওদের থেকে এখন আরো সামনে এসে বলতেছি। বলেন, এখন একটা প্রস্তুতি। তাহলে বিসিএস পরীক্ষাটা মধ্যে প্রিলিকে আজকে থেকে পরীক্ষা পাবো না। নাম্বার পাওয়ার জন্য তুমি কখনোই টার্গেট করবে না এখানে আমার 150 লাগবে। তুমি 150 লাগার জন্য তুমি যে 10 নাম্বার, প্রিলিমিনারিতে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে। তুমি নতুন, তুমি হিস্ট্রি থেকে পাস করছো, তুমি ইকোনমিক্স থেকে পাস করে এখানে আসছো। আজকে যদি তোমাকে 100টা এমসিকিউ দিই, দেখা যাচ্ছে তুমি প্রায় 86 পাচ্ছ, 80 ক্রস করছো। এই 80 থেকে তোমার পাস করার জন্য, 80 থেকে ধরো তুমি 80 পাইছো, তোমার পাস করার জন্য 100 নাম্বার দরকার। এই 20 নাম্বারের জন্য কিন্তু সারা বছর পরিশ্রম করে 20 নাম্বার ইমপ্রুভ করা কঠিন হয়ে যায়, এরপরেও আমরা ফেল করি। তার মানে তোমার তোমার ব্যাকগ্রাউন্ডের স্ট্রেংথ 80 পর্যন্ত ঠিক হয়েছিল, কিন্তু ওই 80 থেকে 20-এ আসাটা যথেষ্ট কঠিন, এটা সত্য। এটা বোঝানোর জন্য কোনো ধরনের গাণিতিক ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই, এটা সকলেই বুঝি, কমন সেন্স যাদের আছে। এই 20 নাম্বারের জন্য এখন তুমি যদি 20 নাম্বারের জন্য চেষ্টা করতা, তাহলে তোমার জন্য এটা আসলে 3 মাসে হয়ে যেত। কিন্তু তুমি কি জন্য চিন্তা করছো জানো? তুমি আরো 80 নাম্বারের চেষ্টা করছো। তাহলে তুমি যদি 20 নাম্বারের পরে বাকি 60 নাম্বারের যে এফোর্ট গুলো দিছো, ওই এফোর্ট গুলো যদি তুমি এমসিকিউর জন্য ব্লাইন্ডলি মুমূর্ষু 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 শুশু 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 এরকম মুখস্থ, গানা কোন কোন মহাদেশে অবস্থিত পরীক্ষা আসছিল, গানা আফ্রিকা মহাদেশ, গানা আফ্রিকা মহাদেশ, গানা আফ্রিকা মহাদেশ, লাইব্রেরির কোনায় ধোঁয়া উঠতেছে তার আওয়াজে। 11 মিনিট পরে আমি চিন্তা করলাম গানা মুখস্থ হয়েছে তোমার। চিন্তা করো,
এই 11 মিনিটে 3000 শব্দের একটা এসে সে পড়ে ফেলতে পারতো, পুরা আফ্রিকা মহাদেশ তার মুখস্থ হয়ে যেত। কথা বুঝছো? ইউ আর ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর টাইম উইথ আ রং প্রসেস। কথা বুঝছো? তাহলে আজকে থেকে আমরা প্রিলিকে কি করব না, প্রিলি পরীক্ষাই না, আমাদের প্রস্তুতি একটাই, আমাদের প্রস্তুতি হবে রিটেন। মূলত ভাইবার জন্য যে সমস্ত আমি বলবো কথাগুলো, ভাইভাতে কি কি জায়গা খেয়াল রাখবে এগুলো বলবো। আমি এখনো মাঝখানে আছি, মূল জায়গাটাতে আছি। প্রিলিকে পরীক্ষা হিসাবে হিসাব থেকে বাদ দিয়ে দিলাম। আমরা একজন মানুষ অনার্স গ্রাজুয়েশন শেষ করার পরে অথবা শেষ অবস্থায় আমার যে যোগ্যতাটা আছে, এই যোগ্যতার মধ্যে বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতাগুলো চাই, এই গ্যাপগুলো আমরা কভার করার জন্য টার্গেট নিব। এখন আমি কথা বলছি, তুমি বিসিএস এ কি কি চাই? বিসিএস এ এই জিনিসগুলো চাই, এই জিনিসগুলো চাই। তার মধ্যে মূল কথা হচ্ছে বিসিএস কোনো সায়েন্টিস্ট চায় না, বিসিএস কোনো রিসার্চার চায় না, বিসিএস চায় চাকর হওয়া। আমরা তো চাকর, আমরা ক্যাডার কর্মকর্তা, আমরা জনগণের চাকর না। তা চাকর চাই, আমাকে অত অত একেবারে সায়েন্টিস্ট হবো এরকম চাই না। তাহলে এখানে সবচেয়ে এই জিনিসগুলোকে চাইবে। প্রতিটাতে কেন রাখা হয়েছে, কোনটাতে কোন দিকে তোমার দৃষ্টিভঙ্গি দরকার, আগে থেকে ওটা ঢুকিয়ে দিব আমি। তার আগে আমি একটা কোর কথা বলছি। কোর কথা হচ্ছে বিসিএস পরীক্ষায় আসলে সবচেয়ে দ্য স্ট্রংগেস্ট পাওয়ার ইজ রাইটিং এবিলিটি, ল্যাঙ্গুয়েজ। বাংলা এবং ইংরেজি দুইটাতে তোমার প্রো লেভেল রাইটার হতে হবে। প্রো লেভেল রাইটার বলছি, বলে নাই যে তুমি সুকান্ত হও। তুমি আমার কথা এখন যারা শুনছো অনলাইনে, এখানের মধ্যে কোনো কবি হয়তো থাকতে পারো। এই ভিডিও 5 বছর পরে 10 বছর পরেও যে দেখছো, তুমি হয়তো কবি, তোমাকে বলছি না। তুমি কবি ছাড়া তোমার বয়স যদি এখন 18 বছর হয়, তোমার বয়স যদি এখন 20 বছর হয়, সুকান্তের 18 বছর বয়সের মতো কোনো কবিতা যদি তুমি লিখে ফেলতে না পারো, তাহলে তুমি ফৈনিক কবি নাও। তাহলে তোমার জন্য কথাগুলো, তোমার বয়স 20 বছরে যদি তোমার কবিতার বই বের না হয়, তাহলে তোমার জন্য কথাগুলো। কারণ যদি কবি হয়ে এতদিনে প্রমাণ করতা, তাহলে তুমি তো হয়ে যেতা। কারণ 18 বছর তোমার যে, তুমি অনার্স পাস করে আমার কথাটা শুনছো, অনার্সে পড়া অবস্থায় আমার আমার কথাটা শুনছো, ওই অবস্থায় নজরুল বলো, রবীন্দ্রনাথ বলো, সুকান্ত বলো, তারা কবি হিসেবে প্রতিষ্ঠিত। জসীমউদ্দিনের কবর কবিতা যখন ক্লাস 10-এর সিলেবাসে আসছে, তখন জসীমউদ্দিন নিজে পড়তো অনার্সে, ডিগ্রিতে ডিগ্রিতে নিজে স্টুডেন্ট ছিল। তার মানে কবি হওয়ার জন্য বুড়া হওয়া লাগে না। আর তুমি বুড়া, তুমি আমার কথা শুনছো, তুমি কবি নও, তোমার জন্য। তোমাকে আমি বলি নাই কবি হও, কারণ তুমি কবি হতে পারবে না। যদি হইতে এতদিন হয়ে যেতা, ঠিক না? এই জন্য কবি হওয়ার মতো লেখা তোমার পক্ষে সম্ভব না তো। আর পৃথিবীতে এই কথাটা কেন বলছি জানো? তুমি যেহেতু কবি হও নাই, এবং তুমি এইটুকু স্বীকার করতে বাধ্য, কবি হওয়াটা সহজ না। কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কেউ কবি হতে পারে না। এই কথা থেকে এটাও প্রমাণিত, প্রো লেভেল রাইটার হওয়াটাও অত সহজ না। এটা চ্যালেঞ্জ আছে, এটা চ্যালেঞ্জ আছে। তাহলে আর বিসিএস এর ঠিক ওই জায়গাটা চাই, ঠিক ওই জায়গাটাই চাই। যেহেতু এখানে 10,000 প্রার্থী যারা পরীক্ষা দিবে, সবাই উত্তর করার, ফুল আনসার করার যোগ্যতা রাখে। তোমার খাতাটার মধ্যে ইউনিকনেসটা তোমার লিখনিতেই আনতে হবে। এই 10,000-এর মধ্যে 2,000 ক্যাডার হবে, 10,000-এর মধ্যে 4,000 পাস করবে, বাকি 6,000 ফেল করবে না। যারা ফেল করছে তারাও তো লিখছে, লিখে নাই এমন কেউ কাগজে পাওয়া যাবে না। তো ফেল কোথায় করে, এগুলো নিয়ে কথা আসবো। তাহলে আমার কোর কথা হচ্ছে, মূল পয়েন্ট হচ্ছে, আমাদেরকে লেখক হিসেবে হতে হবে প্রো লেভেল। কম কথায় একটা কথা মনে রাখবা, ভালো একজন লেখক হওয়ার জন্য, মনোযোগ আছে, মন দিয়ে শুনতেছ? তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? হ্যাঁ, ভালো, এই কথা, ভালো লেখার জন্য বেশি লেখা নয়। ধরো এখানে রচনা আসে 50 নাম্বারের জন্য একটা, সিলেবাসে আছে 50 নাম্বারের জন্য একটা রচনা লিখতে হবে, এভাবে আসে। এভাবে মনে করো 35 থেকে, আগে ওরকম সবসময় ছিল। কিন্তু গত কয়েকবার 25 নাম্বার করে দুইটা রচনা, 50 নাম্বার এরকম করে আসছে। বাংলাতে এখনো রচনা 40 নাম্বার। এবং পিএসসির ওই যে জনপ্রশাসন সংস্কারের জন্য সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে না 24-এর পরে, জুলাইয়ের পরে সংস্কারের জন্য যে প্রস্তাবনা আসছে, ওখানে রচনা লিখতে হবে একটা 100 নাম্বারের জন্য, একটা 100 নাম্বারের রচনা। তাহলে একটা 50 নাম্বারের রচনা লিখবো মানে, অনেকেই যারা নতুন শুনছো কথাটা, তাদের কাছে হয়তো মনে হতে পারে তাহলে স্যার হিউজ লেখা লিখতে হবে। মিথ্যা কথা। ওখানে স্পেসিফিক করে দেওয়া থাকে উইদিন 1000 ওয়ার্ডস, উইদিন 1000
1000 শব্দ। তো 1000 শব্দের মধ্যে তাহলে পরে স্যার 1000 শব্দ হলে মাত্র 10 পৃষ্ঠা লিখবো, 10 পৃষ্ঠা লিখে 50 নাম্বার স্যাররা কেমনে দিবে? এরকম একটা ব্যাপার আছে না? মনে রাখবা, লেখা ভালো লেখক হওয়ার জন্য কঠিন শব্দের দরকার নাই। কঠিন শব্দের দরকার নেই। তুমি তার জন্য ট্রেনে জায়গা রাখতা। পরীক্ষা যখন আসছে টিউটোরিয়ালের ক্ষেত্রে স্যারে ওই ক্লাস সে করে নাই, কোন ক্লাস তুমি করছো ছবি তুলে তাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছিলা। তারপরে সুযোগ পাইলেই তাকে কোনো একটা ফেভার করো। তাকে চলনে বলনে ক্লাসের ডিপার্টমেন্টের বান্ধবী হওয়া সত্ত্বেও তার প্রতি একটা আলাদা সম্মান বোধ, আলাদা একটা দরদ দিয়ে তুমি কত আচরণ করছো। এরকম 2-2.5 বছর করার পরেও যতদিন পর্যন্ত তুমি তাকে আই লাভ ইউ বলো নাই, ততদিন পর্যন্ত সে বুঝলেও কখনো সে স্বীকার করবে না। এই কথাটা কি জন্য বলছি বলতো? কিছু কথা আছে, কথাগুলো ইজি বাট ইমপ্রেসিভ, ইজি বাট কনক্লুসিভ। বলো, ইজি বাট ইমপ্রেসিভ, ইজি বাট কনক্লুসিভ। এবার কথাটাকে আরেকটু গোছাও। ইজি, এই কথা মুখস্থ রাখতে হবে, এই কথা তুমি খাতায় লিখবা না, এই কথা মাথায় লিখবা, এই কথা হৃদয়ে লিখবা, এই কথা তোমার ধ্যানে সবসময় থাকবে। ইজি বাট ইমপ্রেসিভ, শর্ট বাট কনক্লুসিভ। শেষ কথা তোমার ভালো লাগে, ইজি। কথা বলছো কিনা? কম। তুমি সারা বছর 2.5 বছর ধরে রচনা যেগুলো লিখছো, এগুলা দিয়ে ধরে না কিচ্ছু বুঝে নাই, এগুলো সে বুঝলেও সে মানছে না। সে তখনই মানছে যখন তুমি আই লাভ ইউ বলছো। ইজি বাট কনক্লুসিভ, শর্ট বাট কনক্লুসিভ, ইজি বাট ইমপ্রেসিভ। রাইটার হওয়ার জন্য ওটা যেমন এই পুরা জায়গার মধ্যে সবচেয়ে বড় কথা যেমন কি হওয়া, স্ট্রংগেস্ট প্রো লেভেল রাইটার হওয়া, কি হওয়া প্রো লেভেল রাইটার হওয়া, প্রো লেভেল রাইটার হওয়া। এটা যেমন মূল কথা, এটার একটা সাপোর্টিভ পয়েন্ট হচ্ছে, কি ইজি বাট ইমপ্রেসিভ, শর্ট বাট কনক্লুসিভ। এখন তুমি আমাকে প্রশ্ন করবা, এবার তোমরা নিজেরা ব্যাখ্যা দিবা। দেখো, হ্যাঁ, কি মুছে গেছে, হ্যাঁ, দেখো, কনক্লুসিভ বলি না, ইনফরমেটিভ বলছে। কনক্লুসিভ মানে শেষ সিল মেরে দিছি, যে কথার মধ্যে ফাইনাল কথাটা এসে যায়, যে কথার মধ্যে তোমার নিজস্ব অভিমত চলে আসে। বুঝতে পারছি কিনা? তাহলে ভালো লেখক হওয়ার জন্য কি কঠিন কঠিন শব্দের দরকার আছে? ভালো লেখক হওয়ার জন্য কি বেশি লেখার দরকার আছে? ভালো লেখক হওয়ার জন্য সহজ লিখবো, কিন্তু মন টানা লিখবো, কম লিখবো, মূল কথা লিখবো। কথা হচ্ছে কিনা? তাহলে বলো, তাহলে 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 খুব খুব দরকারি কথা, খুব দরকারি কথা। আজকে থেকে এই কথা মানে খাতায় নয়, কোথায় থাকবে? হৃদয়ে, অন্তরে। ইজি। এই কথা আমি কারো থেকে আমি কোনো স্যার কোনো কথা কারো থেকে শুনে বলি নাই। এটা আমার সিদ্ধান্ত, আমার চিন্তা। ভালো লেখক হওয়ার জন্য বেশি লিখতে হয় না। দুর্বুদ্ধ দুর্বুদ্ধ এমবিগুয়াস শব্দ মানে ভালো লেখা, কঠিন কম ব্যবহার্য শব্দ মানে ভালো লেখক। এই সমস্ত চিন্তা থেকে বেরিয়ে আসো, এই সমস্ত চিন্তা থেকে বেরিয়ে আসো। পৃথিবীর কোনো ভালো বক্তা কোনো কঠিন শব্দ বলে না। ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, যারা ডক্টর মোহাম্মদ ইউনূস, যারা পৃথিবীতে যাদের বক্তব্য শুনবার জন্য অনেক বড় অনেক 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 ডলার দিয়ে টাকা দিয়ে টিকিট কেটে বড় বড় মানুষরা বক্তব্য শুনে, ডক্টর ইউনূস সাহেব, বিল ক্লিন্টন সাহেব, কথা বলছো, বারাক ওবামা, এদের পুরো বক্তব্য তুমি কঠিন কোনো শব্দ ভাবা না। কথা বলছো, মার্টিন লুথার কিং, এগুলো সব ইউটিউবে ভাষণগুলো আছে। ইউনূসের ভাষণ তুমি খুঁজে বের করবা, বাংলাদেশি বলে ইংরেজি ভাষণগুলো তুমি খুঁজো না আর কি। সে এই বেটা কত বড় বক্তা, এই বেটার বক্তব্য শোনার জন্য কত বড় বড় সিয়ানা মানুষ টাকা দিয়ে টিকিট কিনে বসে, এটা তুমি খবর রাখিও। ডক্টর মোহাম্মদ ইউনূস, কথা বলছো, সায়েন্টিস্টরা, ইকোনমিস্টরা, পৃথিবীর যারা জায়ানরা তার বক্তব্য শোনার জন্য টাকা দিয়ে টিকিট কেন ঢুকে। এদের বক্তব্যে অ্যামিজার ওয়াজের কত ভুল ভাবা, কত ইজি শব্দ পাবা, কঠিন কোনো শব্দ পাবা না। এটা দিয়ে প্রমাণিত হয় তুমি ফইন্নি। জিআরই ভোকাবুলারি মুখস্থ করে করে তুমি মনে মনে ভাবছ কঠিন কঠিন শব্দ দিলে ভাষা সুন্দর হবে।
কথা বুঝছো? ভাষার পাওয়ার হচ্ছে ইজি হওয়া বাট ইমপ্রেসিভ হওয়া, শর্ট হওয়া বাট কনক্লুসিভ হওয়া। মাথায় ঢুকছে? তাহলে দুইটা কথা, এই 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 পয়েন্টটাই তোমার খেলা বদলে গেছে। বিসিএস মানে প্রিলিমারি নাম্বারের পরীক্ষা নয়। বিসিএস একটাই পরীক্ষা, ওটাতে তোমার কি যোগ্যতা যাচাই করবে, ওই যোগ্যতার ক্ষেত্রে তোমার কি কি গ্যাপ আছে, এই গ্যাপগুলোতে ইমপ্রুভ করা। ইমপ্রুভ করার ক্ষেত্রে পুরো জার্নিতে সর্বক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমার মূল টার্গেট হচ্ছে প্রো লেভেল রাইটার হওয়া। আর প্রো লেভেল রাইটার হওয়ার মূল মেসেজ হচ্ছে বেশি কঠিন কথা নয়, সহজ কথা, সহজভাবে ইমপ্রেসিভ কথা বলা, কম কথায় শেষ কথা বলা। বুঝতে পারছি? হ্যাঁ, এবার 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 আসো, এবার আসো, এবার আসো সেশনটাতে। আমার অডিয়েন্স অনলাইনে কিন্তু অনেক থাকবে, এবং তোমরা প্রশ্ন করার সময় আমি সব প্রশ্ন যখন দিব তখন প্রশ্ন করবা। এই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা লাইভে যারা করছো তারা বেশি উপকৃত হচ্ছ। হ্যাঁ, এখন দেখো, আমি একেবারে ইন্টেলেকচুয়াল লেভেলের কোনো কথাবার্তা বলছি ওরকম না, কিন্তু আমার কথাগুলো গতানুগতিক। ইউটিউবে হাজার হাজার লাখ লাখ বক্তব্য তুমি পাবা, তুমি মিলিয়ে দেখবা। ওই কারো কাছে শুনে এসে, বই থেকে পড়ে এসে, এআই থেকে স্ক্রিপ্ট নিয়ে বলা কথা নয়, অন্তর থেকে হৃদয় নিংড়ানো, নিজের চোখে মনে ধ্যানে কাজের অভিজ্ঞতার কথা। এন্ড এখানেই পার্থক্যটা অন্য জায়গার কথার সাথে। অবশ্যই পার্থক্য। আমার তুমি 10টা বক্তব্য শুনবা, 10টা 10 রকম ফ্লেভার পাবা। সব সময় শাক দিয়ে খাবো না, আবার সব সময় গরুর মাংসও না, এক এক সময় এক রকম, কিন্তু কথাগুলো কাজের থাকবে। এই জন্য যারা শুনছো তোমাদেরকে কৃতজ্ঞতা। এবার আসো, আমরা বলছি বিসিএসটাতে, এই বিসিএস এই এই জায়গায় আমি আসবো। এটা আমি নিজে এখান থেকে এখানে আসার জন্য, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এখানে যদি কোনো গ্যাপ থাকে গ্যাপ গুলো ফুলফিল করা। এখন বিসিএস এ কি চাই? বিসিএস এ কি চাই? বিসিএস এর এক নাম্বার হচ্ছে বাংলা। বাংলাতে, বাংলা আমার মায়ের ভাষা, এটা আমাদের মাতৃভাষা। একজন বাংলাদেশের গ্যাজেটেড প্রথম শ্রেণীর একজন গ্যাজেটেড কর্মকর্তা হবা। আমার নিজের মায়ের ভাষার উপর তোমার যদি দক্ষতা না থাকে, তাহলে তুমি আমার দেশের প্রতিনিধিত্ব করবা কিভাবে? এই জন্য এখানে তুমি মনে মনে চিন্তা করছো এটা একটা পরীক্ষা পাশের জন্য মুমূর্ষু বানান শিখে আমি এই একটা বৈতরণী বৈতরণী পার করেই চাকরি পেয়ে যাব, সারা জীবন গাড়ি বাড়ি দুর্নীতি করে টাকা পয়সা কামাই, বিসিএস কাডার হিসেবে ফ্ল্যাগ উড়াবো। ফৈন্নি, যার চিন্তার মধ্যে এত দরিদ্রতা, তার এই জায়গায় আসার কোনো যোগ্য অধিকার নেই। মরে যাও তুমি, নুন খাও, নুন 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 খেয়ে মরে যাও। তোমার চিন্তার মধ্যে আভিজাত্য আনতে হবে। জীবন যদি অভিজাত জীবন পেতে চাও, কিন্তু চিন্তার মধ্যে আছে ফৈন্নি, তাহলে কেমন হবে? অভিজাত ভাবে চিন্তা করো। তাহলে তুমি কেন ফেলনি জানো? কারণ তুমি ওই যে গাইডের কমন পাওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটা শব্দ মুখস্থ করার আগেই তোমার জীবনের ইমপ্রুভমেন্ট ভাবছো না। ওরকম অত তুমি চিন্তা করবা, বাংলা এটা একটা আমার ভাষা, এই ভাষার মৌলিক কাঠামোগত বিষয়গুলোকে আমি জানার জন্য শিখবো। এবার whatever the question pattern I can answer, I know those, I have idea on those clearly। বুঝতে পারছি কিনা? তাহলে 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 ঘটনা কি করবে জানো? কোনো কিছু তোমার চাপ মনে হবে না, কারণ তুমি, তোমার মধ্যে চিন্তাই আসছে এটা আমার মায়ের ভাষা হিসাবে বা দেশের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে, এর ভাষার মৌলিক কলকবজাগুলো, এই যে শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়া আছে, শব্দ বানাই, আমরা কথা বলি, বাংলা শব্দ বানানোর জন্য সমাসের মাধ্যমে শব্দ বানাই, সন্ধির মাধ্যমে শব্দ বানাই, উপসর্গ প্রত্যয় যোগ করে শব্দ বানাই, কারক বিভক্তিগুলো, শব্দের সাথে শব্দের অন্বয়গুলো কিভাবে ঘটে, এই জিনিসগুলো সম্পর্কে আমি একটু জেনে নিই। তাহলে তোমার কাছে নো টিচার ইজ নিডেড, নো কোচিং ইজ নিডেড, নো বুক ইজ নিডেড, yourself ইজ ইনাফ ফর দ্যাট। তুমি যথেষ্ট, কসম কারোর দরকার নেই, কারণ তুমি ভেতর থেকে একটা চেতনা নিয়ে জিনিসটা করছো, ইজি হয়ে যাবে। তখন তোমার কাছে আর মনে হবে না সমাজ পড়ার সময় এই নিশি তিনি এটা এটা আসবে, এটা আসবে, এটা তাকাই, কোনটা তাকাই দেন, কোনটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কারা খুঁজে, ইম্পর্টেন্ট কারা খুঁজে, ইম্পর্টেন্ট কারা খুঁজে তা যারা প্রি লিখে পরীক্ষা মনে করে। এখন আর তুমি ইম্পর্টেন্ট মনে খুঁজবা না, তোমার ইম্পর্টেন্টের কিছু দরকার না, তুমি ব্যাপারটাকে জানো ক্লিয়ারলি। বুঝতে পারছি কিনা? তাহলে, এবং আমাদের দেশের, আমার দেশের যে সাহিত্য, তাহলে সবাই বলবে সাহিত্য কে কি লিখছিল ওইগুলো আমার মুখস্থ করার দরকার। তুমি পড়াশোনা মানে আমার বাংলা ভাষার যে সাহিত্য এটা নিয়ে যে তোমার এক্সট্রা ভাবে পড়াশোনার দরকার ছিল, এটা তুমি করো নাই বলে তোমার ওগুলো মুখস্থ করতে হচ্ছে আর কি। তাহলে আর একটা মানুষের সব দিকে এরকম সমানভাবে বিচরণ সম্ভব না, অনেক ক্ষেত্রে মুখস্থও করা লাগতে পারে। তো মুখস্থ না করে আমরা জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া নিব।
কথা বলতে পারছি? যেমন বাংলা ব্যাকরণের যেমন 30 নম্বরের প্রশ্ন ওখানে লিখতে হবে, ওই 30 নম্বরের লিখিত পরীক্ষার প্রিপারেশন এমন ভাবে নিবা যেন প্রিলিতে জিনিসগুলো ক্লিয়ারলি আসে যায়। যেমন বাংলাতে ধরো ব্যাকরণ, ব্যাকরণ বা ভাষা, এখানে লিখিত পরীক্ষায় কয় নাম্বারের ব্যাকরণ আসবে? 30 নাম্বারের। আর প্রিলিতে কয় নাম্বারের ব্যাকরণ আসবে? 15 নাম্বারের। কথা বুঝছো? আচ্ছা, তাহলে এই ব্যাকরণের ক্ষেত্রে এখানে মনে করো বানান এটা আসে, তাহলে প্রিলিতে বানান আসলে আমরা পারবো। এমন ভাবে শিখবো, বানানের 5টা নিয়ম শিখতে যে পরিমাণ সময় যাবে, ওই যে 800 বিগত বছরের বানানের প্রশ্ন মুখস্থ করতে যে পরিমাণ সময় যাবে, তার 100 ভাগের 1 ভাগ সময় দিয়ে বানানের সবগুলো নিয়ম তুমি অনেকবার লিখতে পারবে না মুখস্থ। সুতরাং প্রস্তুতি হতে হবে কিসের? রিটেনের। ধরো এখানে এখানে শব্দ গঠন মনে করো, শব্দ গঠনের কয়টি প্রক্রিয়া আছে লিখো। এটা রিটেন পরীক্ষার প্রশ্ন, কিন্তু 35 বিসিতে প্রশ্ন। বাংলা শব্দ গঠনের কয়টি নিয়ম আছে? সমাসের মাধ্যমে, সন্ধির মাধ্যমে, বিভক্তির মাধ্যমে, উপসর্গের মাধ্যমে। এমন ভাবে শিখো, তাহলে সমাসের মাধ্যমে শব্দ গঠনের প্রক্রিয়াটাকে একটু বিস্তারিত ভাবে শিখলেই তো পরে রিটেনের প্রশ্নটা শিখলে এখানে সমাস যেভাবে আসো তুমি অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তারপরে হচ্ছে মনে করো এখানে ব্যাকরণ, আবার লিখিত পরীক্ষায় তোমার আছে কি? সাহিত্য। এখানে ব্যাকরণ কয় নাম্বার? 30 নাম্বার। সাহিত্য কয় নাম্বার? 30 নাম্বার। এখানে কিন্তু এত সহজ আসছে না। তাহলে বাংলার মধ্যে আমাদেরকে এত বিশেষজ্ঞ বানিয়ে ফেলছে কেন? বিশেষজ্ঞ না, এক্সপার্টদেরও এক্সপার্ট হয়ে যেতে হবে। যেমন ধরো বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতার মধ্যে হাদি মারা গেছে না? দেখা যাচ্ছে হাদির মুখে বিদ্রোহী কবিতাটা কিভাবে ভাইরাল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বিদ্রোহী কবিতায় ব্যবহৃত পৌরাণিক অনুষঙ্গগুলো ব্যাখ্যা করো। এখন তুমি ফাইনি হাদির মুখে 2-1 লাইন টিকটকের মধ্যে 2 লাইন শোনা ছাড়া জীবনে এ বিদ্রোহী কবিতা পড়োই নেই। এখন ওখানে তুমি বলবীর চির উন্নতম মশির, এখানে এই যে পুরো কবিতার মধ্যে পৌরাণিক উপসঙ্গ, বাস্তবিক উপসঙ্গ কি আছে, পৌরাণিক উপসঙ্গ কি আছে, এটা নিয়ে তোমার যে 15 নম্বরের বিশাল একটা লম্বা লিখতে হচ্ছে, এটা কেমনে পারবা? বুঝতে পারছি কিনা? আবার যদি 5 নম্বরের জন্য লিখতে হয় তাও কঠিন। তাহলে এখানে একটু অ্যানালিটিক্যাল প্রশ্ন আসছে। এই জন্য যদি রিটেনের জন্য পড়ো, যেমন এখানে একটা এই সাহিত্য 30 নম্বরের বাইরে আরো 15 নম্বরের আছে, এটাও সাহিত্য। এটা হচ্ছে সাহিত্য, সাহিত্য সমালোচনা, সাহিত্য সমালোচনা। সাহিত্য সমালোচনা হচ্ছে মনে করো একটা বই সম্পর্কে একটা ক্রিটিসিজম আর কি, এটাও লিখতে হবে। তাহলে শুরু থেকে আমরা কিসের প্রিপারেশন নিব? রিটেনের। বলো, শুরু থেকে কিসের প্রিপারেশন নিব? রিটেনের। এমন ভাবে পড়বো যেন ওগুলো প্রিলিতে হাসতে হাসতে চলে আসে। তাহলে বাংলা, বাংলাতে আমার মায়ের ভাষা, মায়ের ভাষা এর প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা হওয়ার জন্য এই ভাষার মৌলিক ব্যাকরণগত বিষয়গুলোতে আমার কোনো গ্যাপ আছে কিনা তা জানবো। এই ভাষার সাহিত্যাঙ্গনে কার কি বিচরণ, সাহিত্যাঙ্গনের খোঁজ খবরগুলো ক্লিয়ারলি রাখবো। যে কোনো একটা সাহিত্য নিয়ে কথা বলবার এবিলিটি যেন আমার হয়, ওইটুকু করে নিজে পড়াশোনা করব। বাংলা, ইংলিশ, ইংরেজি আন্তর্জাতিক একটা ভাষা। তুমি যদি বর্তমান সময়ের একটা কৃষকের কাছেও ইংরেজিটা লাগে, মোবাইল ফোন ব্যবহার করে, ওয়াইফাই কানেক্ট করার সময় মোবাইল ফোনে বাংলা লেখা থাকে না, ঠিক না? আচ্ছা, তাহলে এখন এটা ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ হয়ে গেছে। যদি তুমি জাতীয় পর্যায়ে কোনো কাজ করো, মিনিটে মিনিটে কর্মকর্তা হিসেবে মিনিটে মিনিটে তোমার ইংরেজি লাগবে। ইংরেজি দক্ষতাটা এখানে যথেষ্ট ইম্পর্টেন্ট। ইংরেজিতে এই জন্য এখানে রাখা হয়েছে। এবং ইংরেজি ব্যাপারটা আমি একটু ঠান্ডাভাবে বলতেছি, আস্তে আস্তে বলতেছি। দেখো, ইংরেজি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট বলে দিবে তোমার দৌড় কতটুকু, তুমি কি আদৌ বিসিএস পরীক্ষার যোগ্য কিনা নাকি অযোগ্য, তুমি পাস করবা না ফেল করবা। ধরো 50তম বিসিএস, 50তম বিসিএস এ যে 3 লাখ পরীক্ষা দিছে, ওখান থেকে মনে করো এই প্রিলিমিনারিতে পাস করলো কয় হাজার? 10,000। 10,000 প্রার্থী পাস করলো প্রিলিতে। এই 10,000 সবাই কি পরীক্ষা দিবে? রিটেন। এই রিটেন পরীক্ষা দিয়ে এখান থেকে মূলত মনে করো 4,800 প্রার্থী পাস করলো। বাকি 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 5,200 প্রার্থী কি করলো? ফেল করলো। এই 5,200 প্রার্থী যারা ফেল করছে, এরা এরা 100% ফেল করবে শুধুমাত্র কোথায়? ইংলিশে, আর কোনো সাবজেক্টে না। কারণ এখানে বাকি কোনো সাবজেক্টে ফেল করার কোনো জায়গা নেই, ফেল করার কোনো জায়গা নেই। বাংলায় কেউ কি ফেল করবে? কোনো প্রশ্ন আসলে সে লিখতে পারবে না। যেমন এখানে ভাব সম্প্রসারণ আসবে, এখানে চিঠি আসবে, এখানে রচনা আসবে, এখানে সংলাপ আসবে। 200 নম্বর কেমনে হবে? বুঝছো কিনা? ওগুলো থেকে কেউ ফেল করবে? একটা অনার্স পাস ছেলে? তাহলে ফেলের জায়গা নাই।
অঙ্ক অঙ্কতে যদি কেউ মনে করো অঙ্কতে 50 নাম্বার, মোট নাম্বার কত? 50। মন দিয়ে শোনো, মোট নাম্বার কত? 50। মানসিক দক্ষতা 50, অঙ্ক 50। রিটেনে অঙ্ক কত নাম্বার? 50 নাম্বার। এখন 50 নাম্বারে যদি কেউ 16 নাম্বার পায় তাহলে সে ফেল। 16 নাম্বার পাইলে সে ফেল, কিন্তু যদি 17 নাম্বার পায় তাহলে পাস। 3 ভাগের 1 ভাগ নাম্বার পাইতে হয়। প্রতিটা সাবজেক্টে কয় নাম্বার পেতে হয়? এখন মনে করো তুমি প্রিলিমিনারিতে, তুমি রিটেন পরীক্ষায় অঙ্কের মধ্যে পাইছো কত? 16। তার মানে তুমি কত পাইছো? 0। কারণ যে সাবজেক্টে 30%-এর কম নাম্বার পাবা ওই সাবজেক্ট ফেল ধরা হয়, ওই সাবজেক্টের আর নাম্বার যোগ করা হয় না। 16 নাম্বারের মধ্যে 1 নাম্বারও ধরা হবে না, 0 হিসেবে ধরা হবে। এখন ধরো তুমি এবার, এখন ঘটনা ঘটছে কি, বাংলাতে 200 নাম্বারের মধ্যে তুমি পাইছো 130, ইংলিশে 200 নাম্বারের মধ্যে তুমি পাইছো 120। মনে করো অঙ্কের মধ্যে তুমি পাইছো 0, কারণ 16 পাইছো। আর মানসিক দক্ষতায় তুমি পাইছো আলাদা আলাদা, এক মার্কশিট না, 2 সাবজেক্ট আলাদা ধরা হয়। 2 সাবজেক্ট মিলে 100 নাম্বার, ওরকম না, আলাদা টাইমে আলাদা পরীক্ষা, আলাদা মার্কশিট, আলাদা নাম্বার। বুঝতে পারছি কিনা? তাহলে এখানে মনে করো তুমি পাইছো মানসিক দক্ষতায় তুমি 30 পাইছো। তারপরে এখানে বাংলাদেশ বিষয়াবলিতে তুমি পাইছো মনে করো 110, আন্তর্জাতিক বিষয়াবলিতে তুমি পাইছো মনে করো 60, বিজ্ঞানে মনে করো তুমি পাইছো 55। সব মিলিয়ে তোমার যত নাম্বার হয়, যা যোগ হয়, আমি একটা আনুমানিক নাম্বার দিচ্ছি, মনে করো তুমি এখানে নাম্বার পাইছো 460, জাস্ট ফর এক্সাম্পল 460। 450 পাইলে পাস। রিটেন পরীক্ষায় টোটাল নাম্বার হচ্ছে কত? 900। 900 নাম্বারের মধ্যে পাস মার্ক হচ্ছে 50%, এবং 50% হচ্ছে 450। সব মিলিয়ে তুমি 460 পাইলা। কিন্তু এই 460-এর মধ্যে তুমি অঙ্কের মধ্যে কত পাইছিলা? 0। তাও 460 পাওয়া কি সম্ভব না? সম্ভব। তুমি ভাইবা দিবা, তোমার চাকরি হতে পারে। হবে। মনে করো তুমি এখানে আন্তর্জাতিক বিষয়াবলিতে, তোমার কত নাম্বার? আন্তর্জাতিক বিষয়াবলিতে টোটাল নাম্বার কত? 100। 100 নাম্বারের মধ্যে 3 ভাগের 1 ভাগ নাম্বার হচ্ছে, মনে করো তুমি 30 পাইছো। 3 30 90, তার মানে তুমি 3 ভাগের 1 ভাগ নাম্বার পাইছো। তার মানে তোমার নাম্বার হবে কত? 0। আর এখানে এখানে মনে করো 80 পাইছো, এরপরও তুমি 450 পাইছো, তুমি পাস, তোমার চাকরি হবে। তোমাকে ভাইভাতে ডাকা হবে, ভাইভা দিয়ে তুমি ভাইভাতে নাম্বার তুলে তুমি চাকরি পেতে পারো। এখন ঘটনা যদি এমন ঘটে, যদিও এখানে 0 পাইলে অনেক বেশি রিস্ক হয়ে যাবে, কারণ 100 নাম্বারে 0 পাইলে রিস্ক হবে, 50 নাম্বারে 0 পাওয়ার পরেও রিস্ক নাই। এই জন্য আমরা এটাকে এখানে মনে করো 60 ধরলাম, আর এখানে মনে করো 55 ধরলাম। সব মিলিয়ে এখানে এটা এক্সাক্ট যুগ না, আমি জাস্ট একটা কথার কথা। এখন ধরো তুমি এখানে যে 0 পাইছো, তুমি বলো তো কোনোভাবে এই মানুষটা 450-এ পৌঁছানো সম্ভব? কারণ 200 নাম্বার বাদ যাচ্ছে। বুঝতে পারছি। এই জন্য কোথায় ফেল করে? অন্য কোনো জায়গায় এরকম 30%-এর কম নাম্বারে এসে দাঁড়ানো, এটা ওইরকম প্রশ্ন হওয়ার সুযোগ নেই। যত প্রশ্ন কঠিন হোক, কিছু একটা লিখে দিয়ে আসলে তো ওইটুকু নাম্বারে পৌঁছাবে সে। বুঝতে পারছি। এই জন্য রিটেন পরীক্ষায় অ্যাকচুয়ালি সরাসরি ফেল করে কোথায়? ইংলিশে বলো না, কোথায়? ইংলিশে। তো এখন ইংলিশের ক্ষেত্রে স্টুডেন্টদের যে ভোগান্তিটা হচ্ছে সময় পায় না। প্রিলি পড়ার সময় এসে গ্রামার পড়ে, ভোকাবুলারি পড়ে, এসে করে। রিটেনে গিয়ে রিটেনের যে বিষয়টা, রিটেনে এখানে প্রথম 100 নাম্বার হচ্ছে কি? প্যাসেজ। আর দ্বিতীয় 100 নাম্বার হচ্ছে ট্রান্সলেশন এবং এসে। ট্রান্সলেশন 50, এসে 50, আর এখানে প্যাসেজ হচ্ছে 100। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এখানে মনে করো তোমার রিটেন পরীক্ষার জন্য সময় থাকবে কয় মাস? 2 মাস। এই 2 মাসের মধ্যে এমন অনেক প্রার্থী তুমি দেখবা যে প্রার্থী এই 2 মাসে প্যাসেজের মধ্যে বিগত বছরের একটা প্রশ্ন পুরোপুরি প্যাসেজ পড়ে বাসায় পুরো প্যাসেজটা লাইন বাই লাইন পড়ে ওটা প্যাসেজের আওতায় যে সমস্ত প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো সলভ করার জন্য কাজ করা, এরকম একটা অনেক প্রার্থী আছে একবারও করে নাই। কারণ এটা খুব বিরক্তিকর একটা কাজ। 2500 শব্দের লম্বা একটা প্যাসেজ, কঠিন আরো শব্দ, অনেকগুলো কঠিন শব্দ থাকবে। এটা রিডিং পড়া, তার আওতায় প্রশ্নগুলো নিজে নিজে লিখে লিখে প্র্যাকটিস করা, এটা হয় না। এই জন্য ফেল করে। এবং বাজারে আছে কিছু গাইড,
বাজারে আছে কিছু কি গাইড। গাইডে কি আছে? প্যাসেজ, বিগত বছরের প্যাসেজ গুলো আছে, সমাধান, প্রশ্নগুলোর সমাধান আছে, আর কিছু নমুনা প্রশ্ন আছে, আর কিছু রচনা আছে, শেষ। কথা বুঝছো? এইটার জন্য আমার একটা বড় কাজ হয়ে গেছে। এটা আজকে, আজকে এবার না, আজকে তো আসবে না, কালকে, আগামীকালকে একটা বই আসবে, বইটা নিবা, দা স্ক্রিপ্ট বইটা। এই বই করার সময় প্রতি মিনিটে আমার মনের মধ্যে যে জিনিসটা কাজ করছিল, ওটা হচ্ছে এই কাজটা আমি কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকে করছি না, এই কাজটা মানুষের উপকারের জন্য করছি। প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, ছত্রে ছত্রে আমার জন্য দোয়া আসবে। তুমি মুখ থেকে দোয়া করো না করো, তোমার হৃদয় আমার জন্য দোয়া করবে। কথা বুঝছো? এই যে প্যাসেজ, দেখো, এই দেখো প্যাসেজ, প্রথমে আসবে প্যাসেজ। প্যাসেজের 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে কি? থিমেটিক কোয়েশ্চেন। থিমেটিক কোয়েশ্চেন, এটা হচ্ছে প্যাসেজ থেকে 10টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, অথবা 5টা প্রশ্ন 6 নাম্বার করে অ্যান্সার করতে হবে। বলা হবে এখানে প্রশ্নটা থাকে, প্যাসেজ থেকে উত্তরগুলো করো, প্যাসেজ থেকে কপি করো না, 3বার করে মানা করা থাকে, 3বার করে মানা করা থাকে, ডোন্ট কপি। প্রথমে লিখবে রাইট ইউর ওন ওয়ার্ড, রাইট দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস। প্রথমবার মানে, তার মানে কপি করো না, নিজের ভাষায় লিখো। দ্বিতীয়বার লেখা থাকে ডোন্ট কপি ফ্রম দ্য প্যাসেজ, কপি করিস না। তৃতীয়বার লেখা থাকে কপিং মে এফেক্ট ইউর ইভ্যালুয়েশন, যদি কপি করিস শাস্তি আছে, মানে ফেল, নাম্বার দিবে না। বিশেষ পরীক্ষা কি বলবে? ফেল, ফেল করে দিব। ওখানে কপিং মে এফেক্ট মানে আসলে নাম্বার দিবে না, শূন্য পাবা। আর তুমি মনে মনে ভাবতেছ আমি তো লিখছি, নাম্বার পাচ্ছি না কেন? কথা বুঝছো? খেলা কোথায়? ওখানে। আমি ওই স্ক্রিপ্ট বইতে এমন ম্যাজিক শিখাইছি না, আমাকে লাগবে না। রিডিং পড়বা, রিডিং পড়বা, প্যাসেজ থেকেই লিখবা, চ্যালেঞ্জ দিয়ে লিখবা, কোনো শব্দ কপি হবে না। প্যারাফ্রেজিং জিনিসটাকে এত ইজি করে জিনিসটা তুলে ধরছি, আমার ওই যে ওই বই যে পড়বে সে, তার কাছে আর প্যাসেজ থেকে প্রশ্ন অ্যান্সারের ওই 30 নাম্বারে কোনো ঝামেলা নাই। বুঝতে পারছি? এবার দ্বিতীয় নাম্বার হচ্ছে, দ্বিতীয়, এটা এটা কিন্তু সবার জন্য পড়া দরকার। তাহলে স্যার এটা তো রিটেনের জন্য করছেন, আমরা কেন? আমি তো বলছি এখন প্রিলি, রিটেন বা প্রিপারেশন কয়টা? এখন প্রিলির বই, রিটেনের বই আলাদা না, আলাদা না। একজন প্রিলি প্রার্থী, একজন বিসিএস প্রার্থীর টেবিলে শুধু এমসিকিউর বিগত বছরের কিছু প্রশ্ন সম্বলিত বই থাকবে। তার মানে তুমি ফোনের বিসিএস দেওয়ার দরকার নাই, তুমি এই সময়গুলো নষ্ট করিও না। তুমি একজন অনার্স পাস, তুমি একজন গ্রাজুয়েট মানুষ, আজকেই কাঁচা বাজার গিয়ে টিন কিনবা, টিন কিনে পানের দোকান এবং সুপারির দোকানে গিয়ে পান সুপারি নিয়ে আজকে এই পানের ব্যবসা শুরু করে দাও। যে সময়টা তুমি এমসিকিউর পেছনে কাটাবা, ওই 2 বছর যদি তুমি পান বেচো, 2 বছর পরে হয়তো তোমার পানের ইন্ডাস্ট্রি হয়ে যাবে। ওই টাকা দিয়ে তুমি সুন্দর একটা বিয়ে করতে পারবা। কথা বলছো কিনা? তোমার নিজের একটা দোকান হবে। কিন্তু যদি আমি সিকিউর পেছনে থাকো, তোমার পরে প্যান্ট কেনার জন্য টাকা থাকবে না, গার্লফ্রেন্ড পালাই যাবে। গার্লফ্রেন্ড ওই যে গাড়ি দিয়ে উকি দিয়ে বরের পাশে বসে বউ সাজে, গাড়ির জানলা দিয়ে তোমার দিকে তাকিয়ে এদিকে চলে যাবে। টাটা, টাটা, যাচ্ছি গা, তুই এমসিকিউ পড়। বিশ্বাস কর, এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে। এমসিকিউ মুখস্থ করা দুনিয়াতে এর চেয়ে মিনিংলেস কাজ আর কোথাও আছে? এমসিকিউ তুমি কেন পড়বা? যে ছেলেটা আমার কাছে ওই যে মেসেজ দিছিল, ফাইনাল টাচ বইতে এমসিকিউ আছে কিনা, ওই ফোনটা যদি আমি পাইতাম, কসম তোরাই, মানে আমি তো স্যার হিসেবে মারার অধিকার আমার আছে, তোরা নাই কিছু না পারলে খুশি হলে পারতাম। শালা, মানে তুই কি তোর চিন্তায় কি ধরনের দরিদ্রতা! হ্যাঁ, তাহলে একজন প্রার্থীর আসল কাজ হচ্ছে আসল পড়াগুলা পড়া। তাহলে আমি এখানে বইয়ের কোনো গান ভাবিও না, ধরতে পারো স্ক্রিপ্ট বইটা কালকে আসলে কালকেই অর্ডার দিয়ে ওটা নিবা, ওটার বাইরে তাহলে স্যার এর চেয়ে আর আর অনেকে বই নেওয়ার লেখা বাজি এই বই চিন্তা করে লাভ নেই, আর কোনো বই নাই। মানে তুমি এমন না যে এটার জন্য অল্টারনেটিভ আর একটা কিছু আনবো, কিছু নাই। এটা ওয়ান এন্ড অনলি, ফর দ্য ফার্স্ট টাইম আমি করছি। এখানে না করার পেছনে বড় একটা কারণ আছে, এই রিটেনের ইংলিশের জন্য পাঠক সংখ্যা যথেষ্ট কম না। একজন মানুষ বই একটা বের করবে, তার একটা পোষাইতে হবে না? তো আমার কাজ হচ্ছে এগুলো অনেক বছর ধরে করা ছোট ছোট কাজগুলোকে আমি দীর্ঘ 1-2 মাস নাওয়া খাওয়া দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে এক নাগাদ ডেডিকেশন দিয়ে এই সময়ে আমি জিনিসটা নিয়ে আসছি। কথা বুঝছো? যেমন এখানে এরপরে এরপরে প্যাসেজ থেকে বাকি 30 নম্বরের যে প্রশ্ন, এগুলোর নাম হচ্ছে গ্রামার, কিন্তু এগুলো গ্রামার না, এগুলো অ্যাপ্লাইড গ্রামার আসে। প্যাসেজ থেকেই আসবে কিন্তু অ্যাপ্লাইড গ্রামার। মনে করো ট্রু ফলস লিখো, স্যার ট্রু ফলস এগুলো কোনো প্রশ্ন হইলো না,
হ্যাঁ, সেন্টেন্স মেক করো, রিরাইট দ্য প্যাসেজ করো, রান অন সেন্টেন্স, অনেক অনেক বইতে আমি বিশ্বাস করো খারাপ কাউ সমালোচনা না, রান অন সেন্টেন্স দিয়ে উপরে শিরোনাম হচ্ছে রান অন সেন্টেন্স, নিচে কনজাংশন গুলো আলোচনা করছে। সে সে বুঝে নাই, মানে রান অন সেন্টেন্স জিনিসটা কি সে বুঝে নাই। সে যতটুকু বুঝছে অতটুকু হচ্ছে এখানে কনজাংশন লাগবে। বুঝছো কিনা? এরকম অনেক ঝামেলাগুলো সহ আছে, এগুলো আমি খুব সুস্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছি। রান অন সেন্টেন্স মানে হচ্ছে মিস্টেকস ইন ইউজ অফ প্রিপোজিশন, প্রিপোজিশন ব্যবহারে ভুল। একটা কম্পাউন্ড, একটা কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য একটা কনজাংশন লাগবে না? কনজাংশনটা না দিয়েই কম্পাউন্ড সেন্টেন্স লিখা, কনজাংশন না দিয়েই কমপ্লেক্স সেন্টেন্স লিখা, কনজাংশনের ভুল ব্যবহার, কনজাংশনের জায়গায় কমা দিয়ে লিখা, এগুলো রান অন সেন্টেন্স। কথা বুঝছো? রিরাইট দ্য প্যাসেজ খুব ইজি করে দিয়েছি। আচ্ছা, এখানে এই জায়গায় এই 30 মার্কসের জন্য দ্য স্ক্রিপ্ট বইতে এই 30 মার্কসের জন্য যে কাজ, এটা হচ্ছে রিটেন পরীক্ষা উপযোগী আলোচনা, একেবারে প্রশ্ন ধরে প্রশ্নের মেজাজ ধরে কাজ করা। এরপরে এখানে লেটার সামারি এগুলোর জন্য স্মার্ট ফরম্যাট গুলো থাকবে। এরকম ফরম্যাট কিন্তু অন্যান্য গাইড বইতেও পাওয়া, এই জন্য এখানে আমি অত ক্রেডিট নিচ্ছি না। তবে আমি কি আসলে গাইডের মতো করছি, নাকি আসলে যারা কম পারে, যারা দুর্বল পারে, কোন কোন জায়গাগুলোতে স্টুডেন্টদের সমস্যা, এগুলো আমি কেমনে বুঝছি? আমি খাতা কাটি না। এই যে এবারে এখন রিটেনের ফলাফল এখানে মডেল টেস্ট দিবে না, তোর সারা দেশে ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, ফরেনে ফার্স্ট হওয়া, এডমিনে সেকেন্ড হয়েছে, এরকম এবারেও তো গতবারও তো একজন ফার্স্ট হয়েছে, এরকম ভালো ভালো ক্যাডার আবার ফেল করা সব ধরনের স্টুডেন্টদের খাতা দেখার সৌভাগ্য আমার হয়েছে না সরাসরি। এক একজনের অল সাবজেক্টের খাতা দেখছি না। পিএসসি তে যারা খাতা দেখছে, যে ইংলিশের সে বাংলাটা তো দেখে নাই, যে বাংলা সে বাংলাদেশটা দেখে নাই, আর আমি সব সাবজেক্টের খাতা দেখছি। এখানে আমাদের স্টুডেন্টদের মনে করে 100 জন পরীক্ষা দিলে এখান থেকে কেউ কেউ টপ ক্যাডার হচ্ছে, কেউ কেউ ফেল যাচ্ছে। স্টুডেন্টদের খাতাগুলো আমি সরজমিনে দেখছি কিনা, নাকি এগুলো মিথ্যা কথা আছে? আমার কতগুলো ভিডিও আছে শুধু খাতা দেখে সাথে খাতাগুলো দেখায় দেখায় ভিডিও করছে, এরকম কত ভিডিও আছে। কথা বুঝছো কিনা? তাহলে স্টুডেন্টরা কোন কোন জায়গায় সমস্যাটা করে, তার অনেক যোগ্যতা, তার সেন্টেন্সের গাঁথুনিতে যথেষ্ট, আমি নিজেও অত স্মার্ট ইংলিশ লিখতে পারবো না, এবং সে রেজাল্টও ওরকম প্রমাণ করছে। আমি তো আমি তো কোচ হওয়ার জন্য মেসি হওয়ার দরকার নাই। মেসিরও কোচ আছে না? মেসিরও তো কোচ আছে, কিন্তু মেসির যে কোচ, সে কি মেসির মতো মানে কোনো কিছু করছিল? কোচ হওয়ার জন্য তো মেসি হওয়া লাগে না। তা আমি কোচ ধরো, সে ফরেনে ফার্স্ট হয়েছে, কিন্তু আমি তো নিজে ফরেন ক্যাডার হই নাই, কিন্তু আমি কোচ হিসাবে আমার অভিজ্ঞতা আছে না। এই জন্য স্টুডেন্টদের ঘাটতিগুলো প্র্যাকটিক্যালি আমার দেখার অভিজ্ঞতা থেকে কোথায় কোন গিরাটা খুলে দিলে স্টুডেন্টদের জন্য ইজি হবে, এই কাজটা আমি করছি। বুঝতে পারছি? সবচেয়ে ট্রাক্টের জায়গাটা হচ্ছে এই পর্বে, এগুলোতে তো আছে, এগুলোতে তো একেবারে পুরা মায়ের দুধের মতো উপকার করলাম। এখানেও ট্রান্সলেশনের জন্য পুরো একটা আলাদা বই চিন্তা করতে পারো। ট্রান্সলেশন এমন ভাবে জিনিসটা শিখাইছি, তোমার আর প্লিজ জন্য গ্রামার পড়া লাগবে না। গ্রামারের আমার যে প্রায় 10-12 বছরের অভিজ্ঞতা, এখন পড়ানো বিশ্ববিদ্যালয় লাইফ থেকে পড়াই, মনে করো ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থেকে এই পর্যন্ত 10-12 বছর ধরো, এই সময় ধরে আমি পড়াচ্ছি। ইংরেজিটা পড়ানো সবাইকে দেশব্যাপী, ঠিক আছে? এই সময়টাতে পড়ানোর ক্ষেত্রে আমি একেবারে রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুরের দুর্বল জায়গাগুলোর স্টুডেন্ট যেমন দেখছি, নীলক্ষেত, ফার্ম গেট, উত্তরা মালিবাগ, এই জায়গাগুলোতে বুয়েট, ডিইউ, ডিএমসির স্টুডেন্টদের সরাসরি ক্লাস নিয়ে লম্বা সময়ের অভিজ্ঞতাও গ্যাদার করছি। তাহলে প্র্যাকটিক্যাল আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এই কাজগুলো করতে গিয়ে পড়ানোর ক্ষেত্রে আমি আমার ভেতরে যে জিনিসটা কাজ করতো, এই জিনিসটা, এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের স্ট্রাকচার, অথবা এই এই ছেলেটা বুয়েট থেকে পাশ করে আসছে, রিটেনে এসে ট্রান্সলেশন পড়ানোর সময় তাকে এররস ইন টেন্স তাকে আমার পড়াতে হচ্ছে, এরকম কেন হচ্ছে? আমিও তো স্টুডেন্ট ছিলাম। আমার আমি যখন এই গ্রামারের বেসিকটা জীবনে একবার পড়ছিলাম, দ্বিতীয়বার তো আমার ওভাবে লাগে নাই। সে ইঞ্জিনিয়ারিং পাশ করে আসার পর এখনো তাকে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহারের এই জায়গায় তার গলতটা থাকছে কেন? কারণ হচ্ছে সে এটাকে পরীক্ষার জন্য স্ট্রাকচার হিসেবে মুখস্থ করছিল, তাই। এই যে আমার ভেতরে কান্না, এটা এভাবে হচ্ছে না কেন? এটা ব্যাপারটা তার চিন্তার সাথে মগজের সাথে মিশে যাচ্ছে না কেন? ওই কাজটা আমি করে দিছি। পড়াইছি ট্রান্সলেশন, বলছি ট্রান্সলেশনের কথা, প্র্যাকটিস দিছে ট্রান্সলেশন, কিন্তু গ্রামারটা তার ইজি হয়ে যাবে, সে অবচেতন মনে হয় সে গ্রামারটা আর ভুল হবে না তার।
কারণ তাকে আমি বলছি এভাবে এভাবে বাক্যটা লিখতে হয়, ওই বাক্যটা শুদ্ধ লিখতে গিয়ে তার কাছে ও শুদ্ধটা সব সময় খটকা লাগবে, খটকা লাগবে, তার বিবেক তাকে গুতা দিবে, এই এরকম করিস না, এই এরকম করিস না, বিবেকের দংশন গুলো কাটাগুলো লাগাই দিছি, খেলা শেষ এই জায়গায়। বুঝতে পারছি? এর জন্য এটা রিটেনের প্রার্থীদের জন্য। তাহলে ইংলিশ নিয়ে টেনশন করে না। প্রথম কাজ হচ্ছে আমার ক্লাসগুলো করবা, কারণ যারা স্ক্রিপ্ট বইটা নিবে তারা এমনিতেই ভিডিওগুলো পাবে, কারণ প্রতিটা চ্যাপ্টার নিয়ে একটা শর্ট ভিডিও করে দিব, শর্ট ইনস্ট্রাকশন, এটা এভাবে পড়ো, এটা এভাবে করো, এভাবে একেবারে এই এক মাসের মধ্যে আমি পুরা এখানে শুধু ট্রান্সলেশনের উপরে 30টা অধ্যায় আছে, চ্যাপ্টার 30টা ট্রান্সলেশনের উপর। এভাবে করছি কেন আমি বলছি না, স্টুডেন্টদের ভোগান্তিগুলো আমি দূর করছি, শিখাইছি ট্রান্সলেশন, কিন্তু দেখাইছি ব্যাকরণের সবকিছু। হ্যাঁ, সে যা জানে তাকে সে কিভাবে ব্যবহার করবে তা আমি শিখাই ফেলছি ওখানে। তারপরে এগুলো আছে। তো এখন ইংলিশ নিয়ে যেটা করবা, যদি তাহলে স্ক্রিপ্ট বই যদি না আনি আনিতে, তাহলে রিটার্নের প্রিপারেশনের জায়গাটাকে স্ক্রিপ্টের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন এরকম মনে মনে ভাবতেছো না? এর বাইরে যারা, যদি স্ক্রিপ্ট বইটা তোমার কাছে না থাকে, এমন যদি হয়, তাহলে তুমি ইংলিশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যেটা চিন্তা করবা সেটা হচ্ছে তুমি পত্রিকা পড়ো, পত্রিকা পড়ো। ইংলিশকে প্রায়োগিকভাবে চিন্তা করবা, প্রায়োগিকভাবে অ্যাপ্লাইড চিন্তা করবা। কোনো কিছু শিখছো, ওটা শুধু এমসিকিউতে উত্তর করার জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে 12 অ্যাস হবে, এই জায়গার জন্য মুখস্থ ব্লাইন্ডলি কোনো কিছু মুখস্থ করার জায়গায় না রেখে জিনিসগুলো নিয়ে লেখালেখির চিন্তা করো। প্রথম প্রথম সহজ সহজ কিছু আর্টিকেল পড়ো। বিশেষ করে মনে করো ভারত বাংলাদেশ ক্রিকেট নিয়ে দ্বিপাক্ষিক বাইলেটারাল এই যে সমস্যা, এটা এমন একটা বিষয় যে বিষয়টা সম্পর্কে তুমি ভালোভাবেই জানো। ভারতের ক্রিকেটারদেরকেও চিনো, ভারতকেও তুমি চিনো, বাংলাদেশকেও চিনো, বাংলাদেশের ক্রিকেট সম্পর্কেও জানো। পত্রিকা থেকে যখন তুমি কোনো একটা নোন ইস্যু পড়বা, ওখানে আননোন কোনো শব্দ থাকলেও তুমি পারবা, কারণ ওই ইস্যুটা সম্পর্কে তুমি জানো। এই জন্য প্রথম প্রথম তুমি ইজি নোন কোনো টপিক থেকে পড়ে পড়ে অভ্যাস করো, রিডিং হ্যাবিট ডেভেলপ করতে হবে। তোমাকে আমি বলছি, তোমার এই যে বিশাল জার্নি, এই জার্নিতে এক এক সাবজেক্টে এক এক ধরনের যোগ্যতা যাচাই করা হয়। এই যোগ্যতা যাচাইয়ের মধ্যে সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তোমাকে প্রো লেভেল রাইটার হতে হবে, প্রো লেভেল রাইটার হতে হবে, প্রো লেভেল রাইটার হতে হবে। তোমাকে রিমেম্বার, ভালো রাইটার হওয়ার জন্য ভালো রিডার হতে হবে, ভালো রাইটার হওয়ার জন্য ভালো রিডার হতে হবে। অল দ্য গুড রাইটার্স আর গুড রিডার্স, অল দ্য গুড রাইটার্স আর গুড রিডার্স। ভালো পাঠক যদি তুমি না হও, ভালো লেখক হওয়া তোমার পক্ষে সম্ভব না। কারণ আমরা যে শব্দগুলো আমার কলম দিয়ে বের হচ্ছে, এগুলো আসলে বের হচ্ছে কলম দিয়ে, কিন্তু আসলে বের হচ্ছে মাথা থেকে, মাথা থেকে বের হচ্ছে। তাহলে আমাদের শরীরটা যদি একটা কম্পিউটার হয়, আমাদের শরীরটা যদি একটা কম্পিউটার হয়, আমাদের আউটপুট ডিভাইস হচ্ছে আমাদের কলম। তাহলে কলমটা কি স্যার শরীরের সাথে সম্পর্ক? কলমটা শরীরের সাথে সম্পর্ক। কলম না ধরলে তো কলম নিজে নিজে চলবে না। এই জন্য মানুষের শরীর এমন কুদরতি বিষয়। আউটপুট ডিভাইস হচ্ছে কি? কলম। আউটপুট ডিভাইস হচ্ছে মানুষের মুখ। আর ইনপুট, মানুষের শরীরের ইনপুট হচ্ছে মুখ এবং চোখ, মুখ এবং চোখ এবং কান, মুখ চোখ কান। পাশা দিয়ে কিছু ঢুকে না, পাশা দিয়ে মানুষের ইনপুট হয়, এটাও আউটপুট যন্ত্র। লজ্জার কিছু নেই, ন্যাচারাল, আমরা সবাই পায়খানা করি না, তাহলে এতে লজ্জা কি আছে? অনেকে স্মার্ট হতে গিয়ে কিছু ন্যাচারাল কথাকে লুকাই ফেলে। প্রাকৃতিক বিষয় প্রাকৃতিক, ওই ভাই, এটা কি অবস্থা? ডক্টর নিউজকে হাগে না? হ্যাঁ, নাকি হিলারি ক্লিন্টন পায়খানা করে নাই? হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে শরীর যদি কি হয়, কম্পিউটার হয়, আমাদের আউটপুট হচ্ছে কি দিয়ে হবে? তুমি প্রো লেভেল নাকি ফোনি লেভেল, এটা বের হবে কি দিয়ে? কলম দিয়ে। কিন্তু ইনপুট যদি না হয়, আউটপুট আসবে? তোমার মোবাইলটা যদি একটা ডিভাইস হয়, মোবাইলে যদি তুমি ক্যামেরা দিয়ে ছবি না তুলো, তাহলে মোবাইলের গ্যালারি থেকে ছবি কি পাবা? পাবো না। তাহলে তোমার মস্তিষ্ক যে যে শব্দগুলো লিখছে, আউটপুট দিচ্ছে, প্রতিটি শব্দ, প্রতিটি শব্দ এক একটা ছবি, প্রতিটি শব্দ এক একটা ছবি। তাহলে তোমার চোখের যে দুইটা ক্যামেরা, এই দুইটা ক্যামেরা দিয়ে যদি তুমি যত ছবি তুলবা, তত সুন্দর ছবি বের হবে। কারণ তুমি যদি 100টা ছবি তুলো, ওখান থেকে তুমি কয়টা ভালো ছবি পাবা? আওয়াজ নেই কেন? 100টা ছবি তুললে কয়টা ভালো ছবি পাবো? 10টা। তাহলে তুমি যদি 100টা শব্দ, 100টা শব্দ চোখ দিয়ে দেখো, চোখ দিয়ে দেখো, তাহলে ওখান থেকে তুমি কয়টা শব্দ বের করতে পারবা? 10টা শব্দ। এখন 100টা থেকে 10টা বের করলাম, আবার যদি আমি 1000 শব্দ থেকে যদি 10টা বের করি, ওগুলো আরো বেশি স্মার্ট শব্দ হবে না?
আরো বেশি স্মার্ট শব্দ হবে না? তাহলে চোখ দিয়ে ছবি তোলা মানে রিডিং। চোখ দিয়ে ছবি তোলা মানে হচ্ছে কি? রিডিং। যত বেশি শব্দ ইনপুট দিবা চোখ দিয়ে, তত বেশি কলম দিয়ে শব্দ বের হবে। ইজি বাট ইমপ্রেসিভ এমনি এমনি হবে না। শর্ট বাট কনক্লুসিভ এমনি এমনি হবে না। 100 থেকে 10টা শর্ট, 1000 থেকে 10টা শর্ট, এগুলার ব্যাপার আছে। আমি বুঝাতে পারছি? তাহলে কথা হচ্ছে to be a good writer you should be a good reader. To be a good writer you should be a good reader. It is impossible to be a good writer without being a good reader. কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিরু ফিল আর্থ। আমার কুদরতি ক্রিয়েশনকে দেখার জন্য, আমাকে জানার জন্য তুমি দুনিয়াতে ভ্রমণ করো। তো তুমি ফোনের কি প্রাইভেট বিমান আছে? ভ্রমণ করো করে পৃথিবীর এই দেশ থেকে ওই দেশে যাওয়ার জন্য? তুমি শুধু ইন্ডিয়ার বর্ডার পার হও, ঠ্যাং ভেঙে দিবি। তাহলে তুমি দুনিয়া ভ্রমণ করে জানার সুযোগ আছে? নাই। সুতরাং বইয়ের মাধ্যমে আমাদের শিখতে হবে। সুতরাং ভালো লেখক হওয়ার জন্য অবশ্যই কি হতে হবে? ভালো পাঠক হতে হবে। হ্যাঁ, এবার শোনো ইংরেজি বাংলা দুটাতে। ইংরেজিতে ইনশাআল্লাহ আমার কিছু ক্লাস করবা। ক্লাসগুলোতে আমি এমন জিনিস দেখাবো, তুমি একজন ভালোভাবে কথা বলার জন্য একটা মানুষের কিন্তু 400 থেকে 500 শব্দের বেশি লাগে না। বিশেষ হচ্ছে না? একজন মানুষ ইংরেজিতে ভালোভাবে কথা বলার জন্য 400 থেকে 500 শব্দের বেশি লাগে না। অথচ এখানে আমার কথা যারা শুনছো, তুমি কিন্তু কয়েক হাজার শব্দ জানো, কিন্তু তাও তুমি কথা বলতে পারো না কেন? তাও তুমি লিখতে পারো না কেন? কারণ ওগুলা কোনটা কোন জায়গায় বসবে, গিরাগুলো পদগুলো ক্লিয়ার না। এগুলা তুমি এমন বাস নিয়ে বসে আছো নিজের জন্য নিজে, যে বাসে ঘন ঘন গিরা আছে, বাজ্যা বাস। ঠিক আছে? বাজ্যা বাস ইজ আ কাইন্ড অফ বাস হুইচ হ্যাজ ঘন ঘন গিরা। প্রতি গিরার ভেতরে কি আছে? মাল আছে। কিন্তু গিরে থাকার কারণে এক মাল আর মালের সাথে কানেক্ট হচ্ছে না। কথা বুঝছো কিনা? তোমার অর্ডিনারি লেখাগুলাকে কিভাবে এক্সট্রাঅর্ডিনারি সেন্টেন্সে রূপান্তর করবা, তার জন্য কতগুলো গাঁথুনি আছে, তার জন্য কতগুলো জোড়া তালি দেওয়ার ব্যবস্থা আছে, তার জন্য কতগুলো ঢং আছে, স্টাইল আছে। ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে, তোমার নিজের লেখা চেঞ্জ হয়ে যাবে। তোমাকে আমি বলবো এটা এটা লিখো, তুমি লিখছো, ইনস্ট্যান্ট তোমাকে আমি দেখাবো এই লেখাটাকে ঠিক এভাবে লেখা যায়, এই লেখাটাকে ঠিক এভাবে লেখা যায়, এই লেখাটাকে ঠিক এভাবেও লেখা যায়। কি কি করলাম? শুরুতে এই কাজটা করলাম, ঠিক এই জায়গায় এই চেঞ্জটা করলাম, ঠিক এই জায়গায় এই কাজটা করলাম, সবগুলো লেখার মাঝখানে এই কানেক্টরটা বসালাম। কথা বুঝছো কিনা? তোমার লেখা হয়ে যাবে। তুমি ছিলা দিলারি। হ্যাঁ, তুমি ছিলা কি? প্রথম বাক্য যখন লিখছিলা তুমি ছিলা কি? গ্রামের কাজ করা বুড়া মহিলা দিলারি। কিন্তু তৃতীয় সেন্টেন্সে গিয়ে তুমি হয়ে যাবা হিলারি। কথা বলছো কিনা? কে হয়ে যাবা? হিলারি। দ্য হিলিং সেন্টেন্স, হিলারি ক্লিন্টন। I visited Dhaka. I saw people over there wall to wall. এই দেয়াল থেকে ওই দেয়াল শুধু মানুষ আর মানুষ দেখেছি আমি। কি পাওয়ারফুল তার লেখা হিলারি ক্লিন্টনের। কথা বুঝছো? তুমি দিলারি থাকবা না হিলারি হবা? হিলারি আওয়াজ নাই, হিলারি হবো। তোমরা এরকম চিন্তা করতে পারবে দুর্বল কেন? বলো। ও হ্যাঁ, নির্বাচনে হারছে, এটা তো টাকার কাছে হারছে। আর আমেরিকানরা যতই নারীর ক্ষমতায় নেই, সে বলে এগুলো আমাদের জন্য, ভূতের জন্য না। কোন একজন হয়েছে জর্জ ওয়াশিংটন থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এগুলো নারীর ক্ষমতায়। ওরা ওরা আরো বেশি গোড়া, ওরা আরো বেশি এই ধর্মীয় বিদ্বেষ। ইসরায়েলকে এত কিছু দিচ্ছে, এগুলো ধর্মকেন্দ্রিক না? তো আমরা ধর্ম নিয়ে কথা বললে, আমি মাথায় টুপি দিলে তুমি আমি গোড়া, আমি রক্ষণশীল, আর তুমি তুমি ঠিক ওই সারা পৃথিবীকে মানে নাকানে চুবানে খাওয়াচ্ছ বেসড অন রিলিজিয়ন। ফিলিস্তিনকে মারতেছে রিলিজিয়ন না, ধর্ম নিয়ে। মুসলমানদেরকে যেখানে পাই সেখানে। ইন্ডিয়াতে এত এটাও ধর্মভিত্তিক। তাই বুঝছো? ওই জন্য মৌলবাদ খাওয়া ভালো। মৌলবাদ মানে মৌলবী থেকে মৌলবাদ না, মৌলবাদ মানে মূলবাদ, মানে আসলের দিকে যে ঝুঁকে বেশি। কথা বুঝছো কিনা? মানে কিন্তু অথচ সাধারণভাবে এখানে মৌলবী শব্দ একটা প্রচলিত আছে। সাধারণ মানুষের চিন্তায় হচ্ছে মৌলবাদী মানে হুজুরবাদী, মানে টুপি পাঞ্জাবিবাদী। টুপি পাঞ্জাবি না, মৌলবাদ একটা মানুষ অন্য ড্রেসেও হইতে পারে। থাক, আর না বলি। এখান থেকে আমরা পর ধাপে কথা শুরু করব। কথা অনেক তালে আছে আমি জানি, কিন্তু আমার কাজ আছে আজকে, অনেকক্ষণ হলো। এখান থেকে আমরা পরের ধাপে যারা এর মধ্যে যারা জয়েন করো নাই, তোমরা এর মধ্যে জয়েন করে ফেলবা ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকটিভ ক্লাসগুলো আমি ধাপে ধাপে পরতে নিতে থাকবো। আমাদের রিটেনের ক্লাসগুলো শুরু হয়ে গেছে।
শুরুতেই রিটেন পড়াচ্ছি। কেন? আমি বিশ্বাস করি বিসিএস এর প্রিপারেশন কয়টা? একটা। আজকে ওই জায়গাটা নিয়ে আমি ক্লারিফাই করছি। পরের পরের বিষয়গুলো আমি আরেকটা বিষয় শুরু করলে আমার অনেকক্ষণ কথা বলতে হবে, যেমন বাংলাদেশ, আন্তর্জাতিক বিজ্ঞান, এগুলো কেন এখানে রাখা হয়েছে, এগুলো নিয়ে আমার অনেক কথা। কিন্তু আমার আজকে একটু আরেকটা প্রোগ্রাম আছে যেখানে আমাকে গিয়ে কথা বলতে হবে। বইটা হচ্ছে পৃষ্ঠা 552 পৃষ্ঠা। হ্যাঁ, এটা একেবারে এমন বই তোমার বাচ্চার জন্য তুমি রেখে দিবা এই টাইপের। গাইড না, এটা কাজ মানে টার্গেটিং বিসিএস রিটেন, কিন্তু কাজ করছি সবার জন্য একেবারে। তো একটু দাম হবে, কারণ কাগজ টাগজ ভালো দিচ্ছি। আমি জানি না, অফিসে কথা বললে জানবে ওরা হয়তো। তো আমি তো করে পাঠিয়ে দিচ্ছি অলরেডি, 1 সপ্তাহ হচ্ছে। ওরা এগুলো সেট আপ মেকআপ দিয়ে প্রিন্ট করে গতকাল আসার কথা ছিল, কালকে যেহেতু আসে না, নিশ্চয়ই আগামীকাল চলে আসবে। তো বইটা বইটা নিয়ে, এটা মার্কেটিং না, বইটা দরকারি। বইটা তুমি মানে লেগে যাবে, মানে প্রি অর্ডারের লাইন লেগে যাবে, এরকম অবস্থা হবে। আগে দেখো, দেখার পরে সিদ্ধান্তে আসবা। তো এখান থেকে আমরা পরের আরেকটা সেশনে কথা বলবো, কারণ আরো অনেক কথা রয়ে গেছে। কারণ আমি ভাইবা নিয়ে কথা বলি নাই, বাকি কথাগুলো বলি নাই। তো যতটুকু বলছি ততটুকুতে যে পাঁচ লাইন গুলো ছিল, এগুলো যেন না বলো। টু বি আ গুড রাইটার, ইউ হ্যাভ টু বি আ গুড রিডার। এই কথাগুলা কোনটা 5 লাইন, কি হতে হবে, প্রো লেভেল রাইটার হতে হলে কি হতে হয়, প্রি লিখে কিভাবে চিন্তা করব, যতটুকু বলছি ততটুকু মাপা কথা, কাজের কথা। মিনিংলেস কোনো লাইন এখানে ছিল না। তো অনলাইনে এতক্ষণ ধৈর্য ধরে যারা শুনেছো, এবং পরবর্তীতে ভিডিওতে যারা শুনছো, কথাগুলো শুনে এখান দিয়ে শুনে ওখান দিয়ে বের হয়ে বাসায় গিয়ে আবারও এমসিকিউ একটা বই নিয়ে বিগত বছরের এমসিকিউ পড়ার জায়গার মধ্যে সীমাবদ্ধ থেকে যাবা তুমি, সেটা আমি ভালোভাবে জানি। কিন্তু যারা আমার কথা আমল করতে পারবা, তারাই পার্থক্যটা সৃষ্টি করতে পারবা। আর যারা বিজয়ী তারা একটু ভিন্ন হয়। বেড়ার ঝাঁকের মধ্যে যে একটু নেতা, সে একটু ভিন্ন হয়, সে আউট অফ বক্স চিন্তা করে। আর তুমি যদি আউট অফ বক্স সাহসে না খুলাই, তাহলে তোমাকে তো আমি বলছি, টিন, পান, সুপারি, চুন, পারলে কয়েকটা ডাবল বিড়ি নিবা। বিড়ি হলে আরো কাস্টমার বেশি পাবা, তুমি কাজ শুরু করে দাও। এটা সহজ একটা উপায়, যেটার জন্য তোমার দোকান ভাড়া লাগবে না, কাজ শুরু করে দিবা। এটা আমি তোমাকে শুরু করে নেই, আমি হচ্ছে কাজ শুরু করে দেওয়ার টাইমটাকে নষ্ট করিও না। এরকম অন্য একটা কাজ করো, ফ্রিল্যান্সিং করো, আউটসোর্সিং করো, বিয়ে করো, অন্তত একটা বাচ্চা হবে, যে বাচ্চাটা কয়দিন পরে ইনকাম করে খাওয়াবে। কিন্তু এমসিকিউ পরে এখানে টাইম নষ্ট করবা। কথা বলছো কিনা? ঠিক আছে, তাহলে আজকে এইটুকুতে শেষ করলাম। আর আজকে অফলাইনে ফ্রাইডে হওয়ার কারণে হোক, বিভিন্ন কারণে আমাদের স্টুডেন্টরাও পুরান কেউ তেমন আসে নাই। যারা অনলাইন টার্গেট ছিল, তোমরা যারা শুনছো, ভর্তি টর্তির বিষয়ে তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করবে, 0181 10101। এটা আমাদের হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, আমার যে ক্লাসটা নিলাম, বিশেষ হেল্পলাইন এরকম, আমরা ওরকম একটা শব্দ বলে রে, খেয়াল করছো? পেশাদারিত্ব দরকার নাই। তোমার টাকা আমার রেজিকে থাকলে তুমি এমনি ভর্তি হবা। তোমার টাকা যদি আমার রেজিকে না থাকে, তোমাকে গুতানোর আমার কি দরকার? আমি তোমার দাঁত ধরে দাম আছে। তোমার টাকা যদি আমার রেজিকে না থাকে, হ্যাঁ, তাহলে এ তোমাকে বুঝিয়ে ফুসলিয়ে কোনো দরকার নেই। তোমার ভর্তি হওয়া থাকলে তুমি ভর্তি হও, আমরা এই দিচ্ছি। ভর্তি না হওয়া থাকলে সাইড লও। আর ফ্রি ফ্রি ক্লাস করা, যেখানে ফ্রি, যখন ফ্রি দেয় তখন ক্লাস করবো। এখানে একবার ফ্রি, ওখানে একবার ফ্রি, ওখানে একবার ফ্রি, এগুলো করিও না। তুমি ওই যে টিন পান, অন্য কাজ করে তুমি টাইম টাইম নষ্ট করিও না। ফ্রি দিয়ে কোনো কোয়ালিটি তুমি পাবা না। কথা শেষ। ভর্তি হওয়ার জন্য এখানে করবা, তুই ভর্তি হও, এই হোসে এগুলো কথা। আমি একজন ক্যাডার কর্মকর্তা, আমার টাকা না থাকুক, মরে যাবো, তবু এরকম যাটা খাবো কেন? কথা বলছি কিনা? মিনিমাম একটা ইয়ে আছে। শেষ, আজকে এটুকু রেখে দিলাম।